ভাই স্টার্টআপ কি একটা স্ক্যাম? কখনো ফাউন্ডার স্ক্যাম করে, কখনো ইনভেস্টর স্ক্যাম করে, মাঝে মাঝে ফাউন্ডার আর ইনভেস্টর দুইজন মিলে স্ক্যাম করে। ইউনিভার্সিটি এডুকেশন যেটা হচ্ছে অনেকের কাছ থেকেই শুনছি যে এটা একটা স্ক্যাম। এইটার উত্তর যদি একদম ট্রুথফুলি দেই, কোনো ইউনিভার্সিটিতে আমার ডাকবে। স্টার্টিং এ বিজনেস ইজ ভেরি ডিফিকাল্ট ইন বাংলাদেশ। আপনার ভাষ্য মতে ব্র্যান্ডিংটা আসলে কি, এটা কেমন হওয়া উচিত? আমি যতই চিল্লাই যে ভাই 20 টাকা 20 টাকা 20 টাকা, উনি নেবে না। একদম যত আমি নিজ দিয়ে শুরু করতে পারবো তত আমার জন্য ব্র্যান্ড বিল্ড করাটা সোজা। লো বাজেটে ব্র্যান্ডিংটা কিভাবে করতে পারে? তো এখানে একটা ফ্রেমওয়ার্ক বলি। হ্যাঁ, ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে যেদিন বিয়ে করছি তার পরের মাসে আসলে চাকরি ছাড়ছি। উইদাউট হ্যাভিং এ ব্যাকআপ প্ল্যান, ডোন্ট কুইট জব। আইডিয়া হচ্ছে একটা বুলশিট জিনিস, এক্সিকিউশন ইজ দ্য গেম। 40% স্টার্টআপ ফেল করে হইতেছে রং টাইমিং এর কারণে, মানে হইতেছে ভুল সময়ে এই প্রোডাক্টটা লঞ্চ। আমি বলি যে কচ্ছপের মতো কামড় দিয়া যদি পয়রা না থাকতে পারো ভাই, তাহলে ফাউন্ডার হওয়ার দরকার নেই। ভাই আমি চাকরি ছেড়ে একদম কমপ্লিটলি বিজনেসে আসতে চাই, আমার কি করা লাগবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য 4th এপিসোড অফ পাওয়ার পোডিয়াম। আর আজকের এপিসোডে আমাদের সাথে এমন একজন মানুষ আছেন যিনি বাংলাদেশের এসএমই ইন্ডাস্ট্রি, স্টার্টআপ ইন্ডাস্ট্রি, এখানে আমরা বলতে পারি যে একজন ভেটেরান, যার কাছ থেকে বেসিক্যালি হচ্ছে যত মেন্টরস আছেন বাংলাদেশের, তো এই মেন্টরসদের মেন্টরস উনি। আল্লাহ। তো আমাদের সাথে আজকে আছেন ওয়ালিউল্লাহ ভুইয়া ভাইয়া, যিনি হচ্ছেন লাইট অফ হোপের ফাউন্ডার। এর পাশাপাশি তিনি একজন সিরিয়াল এন্টারপ্রেনার এবং তিনি হচ্ছে যে বাংলাদেশের বেশ কিছু বার্নিং ইস্যুস নিয়ে কাজ করতেছেন, যেমন হচ্ছে চিলড্রেন এডুকেশন, তাদেরকে ফিউচারের জন্য রেডি করা, প্যারেন্টিং প্রবলেম, যেটা ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস কারেন্টলি। আর এর পাশাপাশি তিনি আনএমপ্লয়মেন্ট ইস্যুস নিয়েও মানে বেশ ভালোভাবে কাজ করে যাচ্ছেন। সো ওয়ালিউল্লাহ ভাইয়া কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো। ভাইয়া আপনি অনেক সময় বলেন যে আসলে এই যে বর্তমানে যে ইউনিভার্সিটি এডুকেশনটা হচ্ছে, মানে এটা কিন্তু আমরা অনেকের কাছ থেকেই শুনছি যে এটা একটা স্ক্যাম। মানে ইউনিভার্সিটি এডুকেশন যেটা হচ্ছে যে এখানে আসলে মানুষজন মানে জব রেডি কোনো কিছু শিখতেছে না, যার কারণে যেটা দেখা যাইতেছে যে অনেক মানুষে প্রমোট করতেছে যে আমাদের স্কিলে ফোকাস করা উচিত। আমাদের ইউনিভার্সিটিতে অনেকে বলে যে পড়াই উচিত না, অনেকে বলে পড়া উচিত বাট পাশাপাশি আমাদের স্কিল গেইন করা উচিত, অনেকে বলে যে না ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত। আবার আরেকটা জিনিস যেটা দেখা যায় যে ধরেন যখন কর্পোরেটে আমরা যাচ্ছি, কর্পোরেটে যখন জবের জন্য রিক্রুটমেন্ট পোস্টগুলো দেয়, ওখানে আবার বলতেছে যে না তোমার হচ্ছে BBA থাকা লাগবে। সো এখন আবার কাজ করতে আসলে তখন আমাদের স্কিল বেসড কাজ থাকে। সো এই জায়গাটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায় স্টুডেন্টদের মধ্যে যে আসলে আমি যে 4 বছর কি পড়লাম, আমি পড়ে এসে আমি এখন কি করতেছি, আমার আবার একটা কোর্স করা লাগছে, তাহলে আমার পড়ার দরকার কিছু না, আমি কোর্সই করতাম, কিন্তু আবার আমি যে না পড়লে আবার আমি তো এলিজিবলই হব না অ্যাপ্লিকেশনের জন্য। সো এই যে একটা ডিলেমা কাজ করতেছে ভাইয়া, মানে এটা নিয়ে আপনার মতামতটা কি? আচ্ছা, ফার্স্টেই এমন একটা প্রশ্ন করছেন যে এইটার উত্তর যদি একদম ট্রুথফুলি দেই, কোনো ইউনিভার্সিটিতে আমার ডাকবে না যে ভাই সেশন নেন বা পোলাপানরে কিছু একটা শেখান। সো আই ডু থিঙ্ক যে ইউনিভার্সিটি ডিগ্রি যেটা আছে এটা আসলে ওভার রেটেড, এবং হচ্ছে যে আমাদের দেশে আসলে স্পেশালি এত বেশি ইউনিভার্সিটি হয়ে গেছে যে এটা দরকারই ছিল না। নাও তার মানে কি ইউনিভার্সিটি ডিগ্রির কি কোনো ভ্যালু নাই? যে কোনো স্কিল মানে যে কোনো প্রফেশনে কি ইউনিভার্সিটি ডিগ্রি দরকার নেই? উত্তরটা তা না। মানে যেমন ধরেন যে মানে আপনি নিশ্চয়ই চান না যে এমন একজনের কাছে মানে ডাক্তার যে কিনা সার্জন আছে, সে কম্পাউন্ডার ছিল আগে, ডাক্তারের কাছ থেকে শিখছে, খুব ভালো সে অপারেশন করতে পারে। ইউ ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্যাট পারসন, রাইট? সো তারপরে ধরেন যে একজন খুব ভালো ল শিখছে ইউটিউব দেখা, তার কাছে যাবেন আপনি ল নিয়ে কোনো পরামর্শ করতে? সো তার মানে দেয়ার আর সার্টেন রোলস, প্রফেশনস যেখানে আপনি মেক শিওর করতে চান যে মানুষটা আসছে সে একটা এমন একটা প্রসেসের ভেতর দিয়ে আসছে যে ওয়েল ট্রেইনড, এবং যেখানে কিনা ভুল উল্টাপাল্টা একটু হইলে এটার ক্ষতি অনেক বেশি হয়ে যেতে পারে। দোজ প্রফেশনস শুড হ্যাভ লাইক এই যে 4 ইয়ার হোক 6 ইয়ার হোক একটা ইনস্টিটিউশনাল সিস্টেমের ভিতর দিয়ে বের হওয়া উচিত। আদার দেন দ্যাট অন্য যে কোনো জব, ইফ ইটস মার্কেটিং, টেক রিলেটেড এই ধরনের জিনিসপত্র, আই ডোন্ট থিঙ্ক ইউনিভার্সিটি ডিগ্রি অ্যাড এনি ভ্যালু অ্যাট অল। এবং মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং উই শুড হ্যাভ লেস ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ। এবং আমাদের দেশে এখন যে পরিমাণ আনএমপ্লয়মেন্ট হচ্ছে তার ভেতরে 60-70% আনএমপ্লয়মেন্ট হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের। সো তার মানে আপনি যত কম পড়াশোনা করবেন তত কম আনএমপ্লয়েড হওয়ার চান্সেস কমে যায়।
সো ইন্টারমিডিয়েট পাস যারা বা ইন্টারমিডিয়েট ফেল যারা, তাদের ভিতরে আনএমপ্লয়মেন্ট রেট অলমোস্ট ক্লোজ টু জিরো। যে আমরা যখনই কোনো জব পোস্ট দেখতেছি, হ্যাঁ, আমরা কিন্তু দিক থেকে সবাই বলতেছি স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লাস কাজ করতে আসলে আমার স্কিল দিয়েই কাজ করা লাগে। তখন কিন্তু আমি যে থিওরি যেটা শিখে আসছি সেটা কাজে খুব একটা লাগে না। তো সেই জায়গাতে কর্পোরেট জবের প্রত্যেকটা পোস্টের মধ্যেই থাকে যে কোয়ালিফিকেশনে যে এমবিএ, বিবিএ অ্যাটলিস্ট লাগবেই, কোনোটাতে আবার এমবিএও প্রেফার করে। সো এই যে ওনারা আবার মানে আপনার ইনস্টিটিউশনাল ডিগ্রিটা চাচ্ছেন, এই জন্য আবার সবাই ইনস্টিটিউশনাল ডিগ্রির পিছনে ছুটতেছে, আবার স্কিল গ্যাপ হচ্ছে, বলতেছেন যে না যোগ্য মানুষ নাই। তো এই জায়গাটাতে একটা ডিলেমা তো কাজ করতেছে স্টুডেন্টদের ভেতরে না, মানে স্টুডেন্টদের ভেতরেও কাজ করতেছে ভাই, আবার graduate- এমপ্লয়ারদের ভেতরেও কাজ করতেছে। হ্যাঁ। কারণ দেখেন আপনি যে অনেকেই বলে যে জব নাই, যারা জব খুঁজতেছে তারা বলে জব নেই, আবার যারা জব দিতে চাচ্ছে তারা বলে যে ভালো এমপ্লয়ি নাই, স্কিলের অভাব। তো আমি স্কিলও খুঁজতেছি, আবার হচ্ছে ইনস্টিটিউশনাল ডিগ্রিও খুঁজতেছি। আমার মনে হয় যে ধরেন যে যারা এইচআর আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের, হ্যাঁ, মানে বাই দ্য ওয়ে গুগল, ফেসবুক এবং লাইক এই যে আমেরিকান যত কোম্পানি আছে, দে আর সেইং যে আমাদের ডিগ্রি কোনো দরকারই নেই, একদম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেই লাইক ব্যাক ইন 2021, এক্স্যাক্টলি। লাইক ইউ গাইজ ডোন্ট নিড ইউনিভার্সিটি ডিগ্রিজ। আমাদের দেশে যেটা হয়েছে যে আমাদের তো সাপ্লাই বেশি পিপলের, এখন ফিল্টারিং তো করতে হবে। সো এই যে ডিগ্রিটা চাওয়া হয়, এটা জাস্ট আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে ফিল্টারিং প্রসেস, যে ভাই না হলে কি হবে, ইন্টারমিডিয়েট পাস অমুক তমুক সবাই করবে, আপনি জব দিবেন দুইটা, অ্যাপ্লাই করতেছে কি মানে 20,000। 20,000। সো অফেন টাইম ইস এ ফিল্টারিং প্রসেস। এখন দ্বিতীয় যেটা ইস্যু, যে ফর এক্সাম্পল আমি যদি একটা প্যারেন্টস বা একটা লাইক স্টুডেন্টের সাইড থেকে চিন্তা করি যে আমি 10 লাখ 15 লাখ টাকা প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচ করে 4 বছরে তারপরে যে বের হব, আমার আসলে ফার্স্টেই ডিসাইড করে ফেলানো উচিত যে আমি কি এই 4 বছর সময় এবং 10-12 লাখ টাকা ইনভেস্ট করব কিনা, আমি আসলে কি করতে চাই। আমি যদি বিসিএস পরীক্ষা দিতে চাই তাহলে আমার প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার দরকার নাই। আমি যদি মার্কেটিং এসবে করতে চাই তাহলে আমার নট নেসেসারিলি ব্র্যাক ইউনিভার্সিটি যায় 20 লাখ টাকা খরচ করে করতে হবে, আমি উত্তর ইউনিভার্সিটি যায় 3 লাখ টাকা খরচ করে করি। এবং ওই সময় ওই 4 বছর আমি কিভাবে ইনভেস্ট করতেছি আমার নিজের পেছনে অ্যাজ এ স্টুডেন্ট, রাইট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে ইউনিভার্সিটিতে তেমন কিছু একটা শেখা হচ্ছে না, বাট একটা ডিগ্রি দরকার। তো সেই ডিগ্রিটা যত কমে পাওয়া যায়, যত কম খরচ করে পাওয়া যায় তত ভালো। এবং ওই 4 বছরে ওই স্টুডেন্টটা যত বেশি নিজের স্কিলে মানে ইনভেস্ট করবে তত ভালো। এখন আরেকটা কি হয় যে কর্পোরেটটা কি বলে আজকাল, এক্সপিরিয়েন্সও লাগবে, স্কিলও লাগবে, আর ওই যে এডুকেশন ডিগ্রিও লাগবে। সো ইয়াং পোলাপান বলতেছে ভাই আমি চাকরি না দিলে আমি কিভাবে এখন এক্সপিরিয়েন্স পাবো। সো তার মানে এটা কিভাবে এখন করা যায় সেটা হইতেছে যে there are lot of startups now and there are lot of organization offering পার্ট টাইম জবস, ওয়ার্কিং ফ্রম হোম মডালিটিতে, হ্যাঁ, যেখানে কিনা কেউ চাইলে ইউনিভার্সিটি ডিগ্রি শেষ করার আগে 3 বছরে 4 বছরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে গেইন করে ফেলতে পারে, রাইট। সো আই থিঙ্ক দোজ আর দ্য হ্যাকস দ্যাট মানে পিপল ক্যান ডু আর কি। আচ্ছা ভাইয়া, তবে এখানে আরেকটা ইস্যু কি যে ধরেন অনেকে আবার অ্যাপ্লিকেশনের মধ্যে, মানে আমি কিন্তু পার্টিকুলার কিছু কোম্পানির কথা বলছি, সবার কথা ডেফিনেটলি বলতেছি না, তারা ওইখানে আবার মেনশন করে দেয় যে আমরা হচ্ছে অমুক অমুক ইউনিভার্সিটিকে প্রেফার করতেছি। ওইখানে আবার কিছু টপ টিয়ার ইউনিভার্সিটিগুলোই থাকে, পাবলিক কিছু থাকে, প্রাইভেট কিছু থাকে। সো ওই দিক থেকে দেখা যায় যে আবার একটা ইউনিভার্সিটির নামেরও একটা ইম্পর্টেন্স চলে আসে। আর সেটার সাথে সাথে ভাইয়া মানে ধরেন যে মানে স্টুডেন্টরা একটা কাজ করলো, যে আপনি বললেন যেটা, যে তারা একটু লো প্রাইসে যে ইউনিভার্সিটিগুলো আছে এখান থেকে এডুকেশনটা নিয়ে নিল, কম টাকা ইনভেস্ট করলো। বাট আপনার কাছে কি এটা মনে হয় কিনা যে না, আমরা যে আমাদের এডুকেশন যে সিস্টেমটা আছে ইউনিভার্সিটির, এখানে কোনো চেঞ্জ কি আনা যায় কিনা, বা এখানে কোনো চেঞ্জ আনলে কি আসলে আপনার ওই স্কিলটাও শেখা হইলো, আবার পাশাপাশি আমার থিওরিটাও শেখা হইলো, এরকম কি কিছু করা যায় কিনা? অবশ্যই সম্ভব। মানে মেইন প্রবলেম হইতেছে যে আমরা জাতি হিসেবে এখন পর্যন্ত ডিসাইড করতে পারি না যে আমাদের এডুকেশন সিস্টেমের আলটিমেট আউটপুট কি, অবজেক্টিভ কি। এটা দিয়ে কি আমি খালি এমন মাল বাই করবো যার মেইন কাজ হইতেছে চাকরি বাকরি করা, লাইক ডু উই ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ এডুকেশন। সো এইটাতে আমরা এখনো ডিসাইড করতে পারি নাই যে আমাদের আসলে এই এডুকেশন সিস্টেমের ফ্রম প্রাইমারি টু টার্সিয়ারি হোয়াট ইজ দ্য কোর অবজেক্টিভ এবং আউটকাম কি হবে, এটাতে এখন পর্যন্ত কোনো সলিড উত্তর অ্যাজ এ নেশন আমরা পারি নাই। সেকেন্ড হচ্ছে যে আমরা এখন পর্যন্ত যে আমার এডুকেশন সিস্টেমে যে আউটপুট বের হবে, মানে হইতেছে স্টুডেন্টস, তাদের পেছনে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হওয়া উচিত যে জায়গাটা, সেটা হচ্ছে অন দ্য টিচার্স, এমপ্লয়িং দ্য বেস্ট পিপল, দ্য ব্রাইটেস্ট পিপল অ্যাজ দ্য টিচার্স। আর আমরা এখন কি করতেছি, যার নাই কোনো গতি সে যায় যে পড়াচ্ছে, রাইট, এই টাইপের, স্পেশালি লাইক প্রাইমারি সেকেন্ডারি। সো বাই দ্য টাইম এই বাচ্চাগুলো টার্সিয়ারিতে আসতেছে, এটা তো অলরেডি লাইক নষ্ট হয়ে গেছে, র মেটেরিয়াল লাইক নষ্ট।
সো এরপরে তাকে তারপরে তারা আইনস্টাইন এসেও যদি ফিজিক্স শেখাইতে চায়, ও শিখবে না তো ফিজিক্স। সো এগেইন, অ্যাজ এ নেশন এবং অ্যাজ এ সোসাইটি উই ফেইল টু রিকগনাইজ যে হাউ ইম্পর্টেন্ট টিচিং জব ইজ। সো এবং সেই জায়গাতে আমরা ইনভেস্ট করি নাই। সো উই আর গেটিং ব্যাড টিচার্স, হেন্স উই আর গেটিং ব্যাড আউট ফ্রম আওয়ার এডুকেশন সিস্টেম। সো এই দুইটা জিনিস ঠিক না করা পর্যন্ত কিছু আসলে চেঞ্জ হবে না। সো রাইট। আবার ভাইয়া মানে এটা মানে আমি নিজে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াই, এমবিএতে আমি ক্লাস নেই, আর্মি এবিএতে। তো মানে আমি ইন্ডাস্ট্রিতে থাকার কারণে আমি যেটা বুঝতেছি যে মানে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যেটা হয়, মানে আমি এটা কারো নাম নিচ্ছি না বা কাউকে আমি ছোট করার জন্য বলতেছি না, যে আপনার কস্টিংটাকে একটু কমানোর জন্য দেখা যায় যে প্রফেসর কম নিয়ে তারা হচ্ছে আপনার লেকচারার বেশি নেয়, অ্যান্ড লেকচারদের পে স্কেলটা স্বাভাবিকভাবে বেশ কমই ধার্য করা হয়। সো এই কারণে দেখা যায় যে স্টুডেন্টরা যখন তারা বলতেছে যে আমরা শিখতে চাই, বা মানে স্টুডেন্টদের মধ্যেও কিন্তু শেখার একটা ক্ষুধা থাকে ভাইয়া, বাট স্টুডেন্টরা বলে যে ইন্ডাস্ট্রিতে কি হইতে সেটা তো আমি জানি না। কেন জানি না? কারণ আমার টিচার যে আছেন উনি কখনো ইন্ডাস্ট্রিতে জানি নাই, উনি কখনো কোনো কর্পোরেট জব করেন নাই, কখনো কোনো বিজনেস করেন নাই। তো এখন আমাকে যখন উনি পড়াইতে আসতেছেন, উনি আমাকে বইয়ে যেটা আছে সেটাই বলতেছেন, বাট রিয়েল ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটা উনি আমাকে বলতেছেন না বা বলতে পারতেছেন না। আবার আরেকটা কথা আছে ভাইয়া, মানে টিচারদের মধ্যে চলে, সেটা হচ্ছে ধরেন একটা বই লেখা হয় হচ্ছে 1990 সালে, সেটার উপর স্লাইড বানানো হয়েছে 2000 সালে বা 2005 সালে। ওইটা এখন ওই একটা স্লাইডকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে করে আপনার 2025 সাল পর্যন্ত চলতেছে। সো তাইলে আসলে আউটকামটা আসবে কোন জায়গা থেকে? সো এই জায়গাটা থেকে ভাইয়া হচ্ছে যে মানে আমরা যেটা ভাবতেছি সবাই যে না আমাদের হচ্ছে সামনের জেনারেশনটা কিন্তু এত সহজ না ভাইয়া। মানে আপনি চিন্তা করেন যে এআই কিন্তু সবকিছু টেক ওভার করতেছে। সো এখন আমার যদি স্কিল না থাকে, নলেজ না থাকে, আমার যদি হচ্ছে যে ফিল্ড এক্সপেরিয়েন্স না থাকে, সেই ক্ষেত্রে আমি কিভাবে জাস্ট থিওরি শিখে এসে আমি একটা জবে বসে যাব এন্ড আমি এখানে ভালো পারফর্ম করব? এটা কি আদৌ কখনো না। এবং ওই জায়গাতে আই কাম ব্যাক টু দ্যাট পয়েন্ট যে লাইক দ্য হু শুড বি দ্য টিচার্স। তাহলে যে মানুষগুলো এখন টিচার আছে, শুড দে বি দ্য টিচার্স? মানে তাদেরই কি আসলে টিচার থাকা উচিত, নাকি আসলে তাদের অন্য ধরনের মানুষ টিচার হওয়া উচিত? টিচারের রোলটা কি খালি এই ইনফরমেশন শেয়ার করা উচিত? কারণ এখন আর ইনফরমেশনের সমস্যা নাই, এভরিওয়্যার উই গেট ইনফরমেশন। সো হোয়াট শুড বি দ্য রোল অফ দ্য টিচার্স? টিচার শুড ডু অনলি টু থিংস আমি মনে করি। একটা হইতেছে টু এনকারেজ স্টুডেন্টস, এবং হইতেছে তাকে গাইড করা। সো এনকারেজ করা এবং গাইড করা, আর কিচ্ছু না। কারণ বাকি সব ইনফরমেশন অ্যাটলিস্ট এট দ্য টার্সিয়ারি লেভেলে স্টুডেন্ট ক্যান ফাইন্ড দেমসেলভস। আপনি চ্যাট জিপিটিতে গেলে তো সবকিছু পেয়ে যেত। এখন সমস্যা হইতেছে যে তাহলে টার্সিয়ারি লেভেলে আমরা যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং বা এই জায়গাতে যেখানে ইন্ডাস্ট্রির ইয়াটা দরকার আছে, সেখানে যে টিচার জীবনে কোনো একটা পাওয়ার প্ল্যান্টে ঢুকেই নাই, ও শিখাচ্ছে পোলাপান্ডে হইতেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। মানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সো আই এম কামিং ফ্রম দ্যাট ব্যাকগ্রাউন্ড, মানে সেইং যে আচ্ছা, তো তাহলে সে কিভাবে বলবে, বুঝাবে যে আসলে অ্যাকচুয়ালি পাওয়ার প্ল্যান্ট একটা প্রজেক্টে কি প্রবলেম হইতে পারে? সো আই থিঙ্ক again we are not having the right teachers because we don't value the importance of teaching. ওই যে আগে একটা ছিল না যে গুরু, সো তখন আজকে থেকে 200 বছর আগে গুরুদের যে সম্মান ছিল, তারপর আজকে থেকে ইভেন 100 বছর আগে শিক্ষকদের যে সম্মান ছিল, যে বাদশাহ আলমগীরের একটা কবিতা তো খুব, আজকে থেকে 50 বছর আগে যতটুকু সম্মান ছিল, আজকে থেকে 20 বছর আগে যতটুকু সম্মান ছিল, এটা এইভাবে আস্তে 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 কমতেছে, ডাউনওয়ার্ড যাচ্ছে। স্যালারি কিন্তু আগেও মানে ইনকাম মানে আর্নিং টিচারের কখনোই খুব একটা বেশি ছিল না, বাট ব্যাক দেন দ্য ব্রাইটেস্ট পিপল ইউজ টু বি দ্য টিচার্স। কারণ তখন একটা সম্মান ছিল, একটা ইয়া ছিল সমাজে তাদের। এখন সেটাও তো নাই। সো ইটস জাস্ট দ্যাট। সো ভাইয়া আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে তো আমরা অনেক কথাবার্তাই বললাম। তো এখন কিন্তু ভাইয়া কারেন্টলি যদি আমরা একটা হাইপের কথা বলি, সেটা হচ্ছে স্টার্ট আপ। আমরা গত 5-7 বছর নিয়ে যদি মানে আমরা একটু ফিরে তাকাই, স্টার্ট আপ শব্দটা আমরা এত বেশি শুনছি, আমরা মনে হয় অন্য কোনো শব্দ এত বেশি শুনছি কিনা আমার ডাউট আছে। অ্যান্ড স্টার্ট আপ মানে কি? আমরা স্টার্ট আপ বলতেই বুঝি হচ্ছে যে পিচ টেক হবে, সিড ফান্ডিং হবে, এঞ্জেল ইনভেস্টর, হ্যান ত্যান, মানে এই যে ওয়ার্ডগুলো, টার্মসগুলো কিন্তু খুবই ফ্যান্সি টার্মস। তো এই জন্য দেখা যায় যে আপনার ইয়াং জেনারেশন যারা আছে সবাই কিন্তু স্টার্ট আপের দিকে ঢুকতেছে, বা এখন অনেকে হয়তো এসএমই করতেছে, বাট তারা বলতেছে আমি স্টার্ট আপ শুরু করছি। যখন জিজ্ঞেস করি যে স্টার্ট আপ মানে কি বলতো, বলতেছে যে নতুন একটা বিজনেস শুরু করতেছি, এটাকে স্টার্ট আপ বলা হয়। সো এখন আপনি একজন কনসালটেন্ট, আমি মেন্টর বলি, আপনি যেহেতু নিজেকে কনসালটেন্ট বলতে চান না, তো ভাইয়া স্টার্ট আপ আর এসএমইর মধ্যে বেসিক ডিফারেন্সটাকে একটু বলেন তো। হ্যাঁ, সো মানে ফান্ডামেন্টালি দুইটাই ব্যবসা। দুইটাই ব্যবসা,
এখন স্টার্ট আপ আর এসএমইর ভিতরে পার্থক্যটা হচ্ছে যে স্টার্ট আপ একটা ওয়ে অফ ডুইং বিজনেস, যেখানে যে বিজনেস টাইপটা আমি বাছাই করতেছি বা যে ধরনের বিজনেস, সেখানে আমি অ্যাজ এ ফাউন্ডার ভাবতেছি যে আমাকে প্রথমেই খুব বেশি ইনভেস্ট করতে হবে। ফার্স্টে আমার রেভিনিউ আসবে না, ওয়ান্স আই হ্যাভ এনাফ নাম্বার অফ কাস্টমার্স, বা প্রথমে আমাকে বিক্রি করতে হবে একটু লসে, অ্যান্ড দেন ইফ পসিবল আই এম গোনা ইউজ সাম টেকনোলজি অ্যান্ড অল। এবং এইটার কারণে আমি ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট পেলে এইটা তারপরে পরের স্টেজে যে খুব এরকম Scale up দ্রুত করবে। স্কেল করবে। সো দ্যাট ইজ হাউ স্টার্ট আপ ওয়ার্কস। এসএমই কি? এসএমই হচ্ছে যে ভাই এসে মানে এই ধরনের কার্ভ। সো হইতেছে আমি আজকে 100 টাকা ইনভেস্ট করছি, আমি পরের মাসে বা পরের বছরে 120 টাকার, হ্যাঁ। তারপরের মাসে পরের বছর হয়তো 150 টাকা। সো আমি একটা স্টেডি গ্রোথে যাব, এবং সেই স্টেডি গ্রোথের সময় আমার কস্ট অফ অপারেশনও এই একইভাবে বাড়তে থাকবে। স্টার্ট আপে যেটা হয় যে স্টার্ট আপে কিন্তু যখন খুব স্কেল করে নট নেসেসারিলি ইকুয়ালি তাদের খরচটা বাড়ে আর কি। হ্যাঁ, সো ইটস জাস্ট দুইটাই বিজনেস, ইজ জাস্ট টু ডিফারেন্ট কাইন্ড অফ সেগমেন্টে বা সেক্টরে, টু ডিফারেন্ট ওয়ে অফ ডুইং বিজনেস, দ্যাটস ইট, আর কিছু না। বাট দুইটাই ফান্ডামেন্টালি ব্যবসা। রাইট, না ব্যবসা তো ডেফিনেটলি। মানে এইটা একটা বড় বিষয়। আচ্ছা ভাইয়া, সো মানে এই ক্ষেত্রে স্টার্ট আপের যে মাইন্ডসেট আর এসএমইর যে মাইন্ডসেট, এদের ডেফিনেটলি ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ। সো এই জায়গাটাতে আমার মাইন্ডসেট আসলে কেমন হওয়া উচিত একটা স্টার্ট আপ ফাউন্ডারের আর একটা এসএমই ফাউন্ডারের? সো আমি আমাদের লাইট হোভের এক্সাম্পল দিই। হ্যাঁ, সো যখন আমরা ফার্স্ট শুরু করলাম, আমাদের ইয়াটা তো ছিল যে আমরা বাচ্চাদের ফিউচার স্কিল নিয়ে কাজ করব, এবং যেহেতু এটা ছোট বাচ্চাদের নিয়ে আমাদের প্রথমে ছিল যে একটা 5 বছরের বাচ্চাকে আমি যদি ক্রিয়েটিভিটি শেখাইতে চাই, এটা খালি একটা অ্যাপ বানাই বাচ্চারা ব্যবহার করবে আর ক্রিয়েটিভিটি বেড়ে যাবে, এটা হবে না, রাইট? জি। সো তার মানে আই হ্যাভ টু বিল্ড অ্যান ইকোসিস্টেম, যেখানে বাচ্চাদের জন্য কিছু জিনিস আছে যেগুলো বাচ্চারা ইউজ করবে, প্যারেন্টসদের জন্য কিছু জিনিস দিতে হবে, আবার বাচ্চারা যে স্কুলে যাচ্ছে সেই স্কুলে সেই টিচার তাদেরও এটা থাকতে হবে। সো তাহলে 3-4 বছর বয়স থেকে 10 বছর 12 বছর বয়সের ভেতরে একটা বাচ্চার ভেতরে যেন ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, ভ্যালুস, এই জিনিসগুলো যেন তৈরি হয়। সো দ্যাট ওয়াজ মাই হাইপোথিসিস, যে আমাকে তাহলে আসলে একটা সিঙ্গেল অ্যাপ বা একটা কিছু দিয়ে করা যাবে না, এবং নট নেসেসারি টেকনোলজির অনেক ব্যবহার করা যাবে। সো লেটস সে 10 মিনিট স্কুল আর লাইট হোভের ভিতরে পার্থক্য কি? 10 মিনিট স্কুল এমন বয়সের বাচ্চাদের নিয়ে কাজ করে যারা নিজেরাই ইউজ করে, নিজেরাই শেখে, রাইট? আমাদেরটা হইতেছে না, ওরকম না, মানে বাচ্চা প্যারেন্টস টিচার। সো এখন যখন তো আমরা তো 17-তে শুরু করলাম, সো যখন তখন স্টার্ট আপের একটা হাইপ চলতেছে। তো ওয়েন আই স্টার্ট টু গো টু পিচ যে আমি তো এরকম এটার জন্য ফান্ড রেজ করতে চাই, সো হোয়াট আই রিয়েলাইজ যে যারা ইনভেস্টর, দে লুক ফর সার্টেন থিংস ইন এ স্টার্ট আপ, যেটা কিনা আমার যে মডেলটা এইটার মধ্যে নাই। কি? যেমন 1 নাম্বার হইতেছে যে এইটা কি টেক ড্রিভেন কিনা, তারপরে এইটা কি খুব দ্রুত স্কেল করবে কিনা, এবং এইটার একটা সিঙ্গেল ফোকাস আছে কিনা। হ্যাঁ, সো যেমন আমাকে ইনভেস্টর বলতেছে ইউ আর ট্রাইং টু ফোকাস অন টু মেনি ডিফারেন্ট থিংস, কারণ আমি তো বলতেছি ইকোসিস্টেম বিল্ড করুন, না হলে তো বাচ্চাদের এই ক্রিয়েটিভিটি হবে না। সো বলতেছে যে তাহলে 1-2-3টা বাদ দাও, বলছে ভাই এই 2-3টা বাদ দিলে তো আবার এইটা হবে না। সো তার মানে এইটা ছিল একটা নো আমার জন্য। দ্বিতীয় হইতেছে যে দে লুক ফর ফাউন্ডার্স যারা কিনা আসলে খুব দ্রুত স্কেল করে, একটা মাইন্ডসেট আছে যে আমি ব্যবসা বেচে দিয়ে বাইরে হয়ে যাবো। এক্সিট তো সবার জন্য ইম্পর্টেন্ট। সো অফেন টাইম দ্য ভিসি ইনভেস্টর লুক ফর সার্টেন ফাউন্ডার্স যে কিনা আসলে মেইন একটা থাকবে যে আমি ব্যবসা বেচে দিব, ইনভেস্টরও বেচে দিবে, ফাউন্ডার এক্সিট নিয়ে নিবে। সো যখন আমাকে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইউর এক্সিট স্ট্র্যাটেজি, আমি বলছি যে ভাই আমার এক্সিট স্ট্র্যাটেজি আমি যেদিন মরে যাবো এটাই আমার এক্সিট স্ট্র্যাটেজি। নাও দ্য ইনভেস্টর ডোন্ট লাইক দ্যাট কাইন্ড অফ ফাউন্ডার। ইমোশনাল ওয়ার্ডস। হ্যাঁ, না, ইমোশনাল ওয়ার্ডস যে বেশি জিনিসটা হইতেছে কি যে আসলে কারণ সে তো ইনভেস্ট করতেছে, তার তো এক্সিট দরকার। অ্যান্ড ফাউন্ডার অনেক সময় এক্সিট চাবে না, এটা অন্য বিষয়, বাট সে মাইন্ডসেটটা দেখতে চায় আর কি। সো আই থিঙ্ক মাইন্ডসেটের জায়গায় যেটা হয় যে অফেন টাইম দ্য এসএমই বিজনেসেস আর মানে স্টার্ট করে যারা ওই ধরনের ফাউন্ডার, যারা এই বিজনেসটা নিয়ে বা এইটা নিয়ে সে খুব প্যাশনেট থাকে, বা এইটাকে নিয়ে সে একটা সারা জীবন পার করে দিতে চায়, এই ধরনের মাইন্ডসেট যাদের, দে শুড স্টার্ট বিল্ডিং এসএমইস। আর যাদের ইচ্ছাটা হইতেছে যে ওকে আই উইল ইনভেস্ট 10 years অফ মাই লাইফ অ্যান্ড দেন আই উইল বিল্ড সামথিং যেটা কিনা খুব কুইকলি স্কেল করবে, অ্যান্ড দেন আই উইল টেক অ্যান এক্সিট, অ্যান্ড দেন এরপরে রিটায়ারমেন্টে চলে যাব বা আরেকটা কিছু বিল্ড করব। হ্যাঁ,
সো ওই মাইন্ডসেটের যারা দে শুড গো ইনটু স্টার্টআপ। আচ্ছা ভাই, এখন একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে স্টার্টআপ কি একটা স্ক্যাম? স্টার্টআপ কি একটা স্ক্যাম? আচ্ছা, স্টার্টআপ স্ক্যাম হয় দুইটা কেসে। একটা হচ্ছে স্টার্টআপ কখনো কখনো স্ক্যাম হয় ফাউন্ডারের কারণে, কারণ ধান্দাবাজ ফাউন্ডার। যেমন কি থেরানাস নামে একটা কোম্পানি আছে, যে এলিজাবেথ হোমস, হ্যাঁ, ও কি বলছে যে আমি একটা ব্লাড স্যাম্পল টেস্টিং খুব লো মানে কষ্টে সবাইরে ধোকা দিছে, ও ইনভেস্টর থেকে শুরু করে সবাইরে। নোবডি আন্ডারস্টুড যে আসলে কি, কারণ সে প্রচুর টাকা উঠাইছে, উঠায় সে ভাবছে যে এটা মানে কোনো মতো ফেক করে করতে পারবে। সেম উই ওয়ার্ক, অ্যাডাম নিউম্যান, স্ক্যাম, রাইট? সো সামটাইমস there are very smart founders who can scam the investors. So এটা হচ্ছে এক টাইপের স্ক্যাম যেটা ফাউন্ডাররা করে। আর ইনভেস্টরও সামটাইমস স্ক্যাম করে। কীরকম? কারণ হচ্ছে এটা তো কাইন্ড অফ পিরামিড স্কিম। আমি আর্লি স্টেজ ইনভেস্টর, আমি চাইতেছি আমি 100 টাকা ইনভেস্ট করছি, যত দ্রুত 500 টাকা নিয়ে বাইর হয়ে যেতে পারি, আমি মানে বাইচা গেলাম, আমার টাকা রিটার্ন চলে আসলো। এরপরে এই কোম্পানির কি হইলো না হইলো আই ডোন্ট কেয়ার, এটা বন্ধ হয়ে গেল কিনা না হইলো। সো সেই কারণে সামটাইমস ইনভেস্টর পুট এমন প্রেশার যে আনরিয়েলিস্টিক সব প্রেশার পুট করে এবং তার ধান্দায় থাকে, এবং অফেন টাইম ইনভেস্টর বুঝতেছে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, কিন্তু স্টিল তাকে তো তার এক্সিট নিয়ে নিতে হবে। সে তখন স্ক্যাম করে তার চেয়ে বড় ইনভেস্টরের কাছে যে এটা খুব ভালো ব্যবসা, লাইক আপনি কিনে নেন, সে তখন কিনে নেয়, সে এক্সিট নিয়ে নেয়। সো ওইটা হচ্ছে ইনভেস্টর স্ক্যাম। এবং সামটাইমস বোথ ফাউন্ডার এবং ইনভেস্টর মিলা স্ক্যাম করে টু দ্য বিগার ইনভেস্টার্স। সো দ্যাটস হাউ সামটাইমস স্ক্যাম হ্যাপেন্স ইন স্টার্টআপস। এটা আমি বাইরের দেশের এক্সাম্পল দিলাম, বাট আমাদের দেশেও এরকম কেসেস আছে, বাট এটা বললে আবার সমস্যা হবে। সো আই এম নট গোনা সে বললাম না। বাট এমনিতে ভাইয়া, মানে আপনি যদি একটু সাইড বাই সাইড কম্পারিজন করেন বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম আর ইন্ডিয়ার স্টার্টআপ ইকোসিস্টেম, এই দুইটার মধ্যে সিমিলারিটিস গুলা কি কি আছে, আর এই দুইটার মধ্যে ভালো খারাপ দিকগুলা কি কি আছে? সিমিলারিটিস হচ্ছে বাংলাদেশের মানুষের যে মানে ইনকাম লেভেল এবং অ্যাওয়ারনেস এডুকেশন লেভেল এবং কালচারাল যে এইটা ইন্ডিয়ার সাথে কাইন্ড অফ সিমিলার। তো মার্কেট কাইন্ড অফ সিমিলার, এইটা একটা মানে মিল আছে। আদার দেন দ্যাট ইন্ডিয়া ইজ এ মাচ বিগার মার্কেট। সো ফার্স্টে তাহলে ট্যাম অনেক বেশি দেখাইতে পারে। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়াতে লোকাল ইনভেস্টররা অনেক বেশি অ্যাক্টিভ। সো লোকাল ইন্ডাস্ট্রিয়ালিস্টরা দে আর ইনভেস্টিং এ লট অন স্টার্টআপস। ইন্ডিয়াতে প্রচুর বাইরে আগে যারা দে আর কামিং ব্যাক টু স্টার্টআপস ইন ইন্ডিয়া, বিকজ তারা দেখতেছে যে ইন্ডিয়াতে স্টার্টআপ করা যাচ্ছে। So India has a much more vibrant local investment ecosystem than Bangladesh. যেমন মানে বাংলাদেশে তো লাইক 90%, মোর দেন 90% ইনভেস্টমেন্ট যা আসছে এটা বাইরে থেকে আসছে, দেশের ভিতরে থেকে নাই। এরকম না যে আমাদের দেশে বড় লোক নাই, মানে লাইক ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাই, বাট দে আর নট ইনভেস্টিং ইন দ্য স্টার্টআপ। সো দ্যাট ইজ দ্য বিগ ডিফারেন্স। আচ্ছা ভাই, আমি যদি বলি যে মানে ইন্ডিয়ার স্টার্টআপ ইকোসিস্টেমের কথা কিন্তু আমরা অনেক বেশি শুনি, কয়েকদিন পর পরই আমরা অনেক কিছু শুনতে পাই ইন্ডিয়ার স্টার্টআপ ইকোসিস্টেম থেকে, আর সেই কম্পারিজনে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম থেকে আমরা অনেক বেশি কথাবার্তা শুনতে পাই না। সো মানে এই জায়গাটা আসলে কি মানে শুনতে পাই না নাকি শুনতে পাই বলতে কি যে এখন একটু মরা অবস্থা, ওদের স্টার্টআপ ইকোসিস্টেমের যে সাকসেসফুল স্টোরি, হ্যাঁ সাকসেস রেট সেটা আমাদেরটাতে মানে কম্পেয়ার করলে মানে খুবই লেস, হ্যাঁ কম্পারেবলই না আসলে। হ্যাঁ, সো ওই জায়গায় কি আমাদের স্ট্রাকচারগত কোনো সমস্যা আছে নাকি মার্কেট ছোট বড় এই জন্য? না স্ট্রাকচারগত সমস্যা আছেই তো। সো আমাদের এইখানে খুব সিম্পল পলিসি, ভাই আমি বাইরে থেকে ইনভেস্ট করবো বাংলাদেশে, কিন্তু এই টাকা আমি নিয়ে যেতে পারবো না। এই অদ্ভুত পলিসির দেশে কে আসবে ইনভেস্ট করতে? মানে বাইরে থেকে কেউ ইনভেস্ট করলে সে টাকা নিতে পারবে না, রাইট? And that's why all these good startups are incorporating in Singapore, in Delaware, এইসব জায়গাতে। সো পাঠাও কিন্তু বাংলাদেশে টাকা নেয় নাই, চালডাল কিন্তু বাংলাদেশে টাকা নেয় নাই সরাসরি, রাইট? সো কারণ কি? কারণ হইতেছে যে এই টাকাটা এইখানে ঢুকলে সে, সো এই কারণে তারা ইনকর্পোরেট করতেছে এই দেশের বাইরে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পলিসি দ্যাট উই হ্যাভ। এটা আশা করি এখন হয়তো চেঞ্জ হবে কিছুটা। এইটা একটা। দ্বিতীয় হইতেছে যে মানে এগেইন মানে ইজ অফ ডুইং বিজনেসে আমরা কোথায় আছি? 150-60তম মনে হয়। সো স্টার্টিং এ বিজনেস ইজ ভেরি ডিফিকাল্ট ইন বাংলাদেশ, অ্যান্ড অলসো গেটিং ইন দ্য মানি সহজ, কিন্তু গেটিং আউট দ্য মানি। সো মূলত এই দুইটা ফান্ডামেন্টাল কারণে আসলে আমাদের দেশের
মানে আমাদের দেশে স্টার্ট আপ ফাউন্ডারদের প্রবলেম না, দ্য প্রবলেম ইজ অ্যাবাউট দ্য ইকোসিস্টেম অ্যান্ড দ্য পলিসি। আই থিঙ্ক বাংলাদেশের স্টার্ট আপ ফাউন্ডার আর ভেরি স্মার্ট, মানে স্মার্টনেসের দিক দিয়ে বা এইরকম ঝামেলার দেশেও এই যে কয়টা সাকসেসফুল হয়েছে, এটা মাশাল্লাহ। মানে আমি মনে করি যে বিইং এ ফাউন্ডার এই ইকোসিস্টেমে দেখি তো যে কত স্ট্রাগলের ভেতর দিয়ে তারা মানে কত কিছু পার হয়ে করতেছে, মানে সো ওইটা কমান্ডেবল আর কি। এবং আমাদের পলিসির মধ্যে যে এই জিনিসটা আছে যে মানে বিদেশ থেকে কেউ ইনভেস্ট করলে সে আর টাকাটা বাইরে নিতে পারবে না, মানে এই পলিসিটা কি আর কোথাও আছে? আর যদি না থেকে থাকে আমি জানি না, বা পৃথিবীতে আর কোনো দেশে আছে কিনা করার পেছনে পারপাস বা কোনো কিছু। আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা আচ্ছা। সো এই জায়গায় ভাই আরেকটা জিনিস যেটা আছে মানে স্টার্ট আপ ইন্ডাস্ট্রিতে, যে ধরেন যে কয়েকদিন পর আমরা ওই যে পেপারে খবর দেখি যে অমুক কোম্পানি এত টাকায় ইনভেস্টমেন্ট রেজ করতে পারছে, সিড ফান্ড রেজ করছে। এটা হচ্ছে আমরা বেশ ফলো করে প্রচারও করি, এটাকে একটা অ্যাচিভমেন্ট হিসেবে শো করা হয়। সো মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে এটা কি আসলে অ্যাচিভমেন্ট নাকি হচ্ছে যে এটা আমাদের জন্য একটা লায়াবিলিটি, মানে যারা বিজনেস করতেছে তাদের জন্য? ইকুইটি ইনভেস্টমেন্ট উঠাইলে তো আসলে লায়াবিলিটি না খুব একটা, আনলেস ইউ রেজ ডেট। সো ইটস নট এ লায়াবিলিটি বাট ইটস এ রেসপন্সিবিলিটি, যে আমি একজনের কাছ থেকে টাকা নিছি উইথ সাম কমিটমেন্ট। আগে শুধু নিজে নিজে করতেছিলাম, আমার কারো কাছে দায়বদ্ধতা ছিল না। বাট দ্য মোমেন্ট আই ব্রিং ইন আদার পিপল, আমি তখন সো আমি মনে করি যে ইনভেস্টমেন্ট নেওয়া অন্য কারো কাছ থেকে ইটস লাইক এ ম্যারেজ। সো ইট মে গো ওয়েল অর ইট মে গো ভেরি ব্যাড আর কি। হ্যাঁ, সো বাট যেটা হয়েছে যে মানে আমরা তো হিরোইজমে পছন্দ করি মানে অ্যাজ এ নেশন। সো যে কোনো কিছুকেই আমরা খুব বড় করে দেখাতে ভালোবাসি, কারণ আমাদের দেশে গুড থিংস খুবই কম হয়, প্রচুর নেগেটিভ জিনিসই তো বেশি হয়। সো দ্যাটস ওয়াই পিপল গেট এ লট অফ প্রেস যখন কেউ ফান্ড রেজ করে। বাট মানে দিস ইজ জাস্ট লাইক আমি একটা লোন নিলাম 1 কোটি টাকার আর 1 কোটি টাকা ফান্ডিং পাইলাম, ইকুইটি, আই ডোন্ট সি এনি ডিফারেন্স। দ্য সেম থিং, রাইট? সো ভাইয়া আপনি অ্যাজ আ মেন্টর মানে আপনি কোনটা সাজেস্ট করবেন যদি কেউ একটা ব্যবসা শুরু করতে চায়, ব্যবসায়ী বলতেছি, সো সেই ক্ষেত্রে সে কি স্টার্ট আপের দিকে তার ঝোঁকা উচিত নাকি এসএমইর দিকে তার ঝোঁকা, যদি সে একটা বিগার ইম্প্যাক্ট রাখতে চায় এবং লং টার্ম সেই বিজনেসটা করতে চায়? সো আপনি মানে সোলোপ্রেনারের কথা বলতেছেন যে একা একা একজন উদ্যোক্তা হইতে চায়। সো হ্যাঁ, ডেফিনেটলি ডিপেন্ড করে বিজনেসের উপর। এখন কি জিনিস আছে, একজন সে যদি কেউ সোলোপ্রেনার হইতে চায় তাকে 3টা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি কি ভালোবাসি 1 নাম্বার, আমি কিসে দক্ষ বা নলেজ আছে সেটা হচ্ছে 2 নাম্বার, আর হইতেছে আমি যে জিনিসটা বেচতে চাইতেছি সেটা মার্কেটে ডিমান্ড আছে কতটুকু এবং মানুষ পে করবে কিনা। সো এটা 3টা যদি এরকম ভেন ডায়াগ্রাম টাইপের হয় এবং সেই ফাউন্ডারটা যদি দেখে যে আরে আমি তো এই জিনিসটা ভালোবাসি, আবার এটা আমার স্কিলও আছে, আবার এটা ডিমান্ডও আছে, তাহলে সে সোলোপ্রেনার হওয়া উচিত। কিন্তু আবার যদি দেখে যে আচ্ছা আমি এই জিনিসটা ভালোবাসি, মার্কেটে ডিমান্ড আছে কিন্তু আমি জানি না ইন্ডাস্ট্রিটা সম্পর্কে বা এটা, তাহলে তার একজন কোফাউন্ডার নেওয়া উচিত। সো ভাইয়া এই যে সোলোপ্রেনার যারা আছে তারা যখন ব্যবসা শুরু করতে যায় তাদের মানে মোস্ট কমন ভুলগুলা কি থাকে? সো যে আগের পয়েন্টটাতেই আসি যে মানে মেইন ইয়াটা থাকে কি যে আমি এমন একটা জিনিস শুরু করছি যেটা আমি নিজেও খুব একটা ভালো জানি না, মানে আমার নলেজ বা স্কিল নাই, 1 নম্বর ভুল। দ্বিতীয় হইতেছে যে আমি যে জিনিসটা শুরু করে দিছি এটা আদৌ মার্কেটে ডিমান্ড আছে কিনা আমি জানি না বা কার কাছে আমি বিক্রি করবো এটা আমি জানি না। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা ওই যে যখন আমি জানি যে আমার দক্ষতা আছে বা আমি এটার মার্কেটে ডিমান্ডও আছে, কিন্তু আমি ব্যবসা করতে যখন নামতেছি সবসময় সমান যাবে না, কঠিন সময় আসবে, তখন কি এই জিনিসটার প্রতি আবার আমার ভালোবাসা কতটুকু আছে, সেটা এই ইস্যুটা, এই টপিকটা, এই সেক্টরটা, যে কঠিন সময়েও যেন আমি ধরে রাখি এটা, সেটা যদি আবার কম থাকে তাহলে কি হবে, ফুট করে ব্যবসাটা ছেড়ে দিয়ে বের হয়ে যাবে। এটা খুবই কমন একটা জিনিস। সো দিজ আর দ্য কমন মিস্টেকস। হ্যাঁ, আপনার একটা ফেসবুক পোস্টে আমি পড়তেছিলাম, তো ওই জায়গায় আপনি লিখেছিলেন যে মানে ব্যবসাগুলো ফেল করার একটা অন্যতম কারণ হচ্ছে গিয়ে যে তারা আসলে নিজেরা মনে মনে কিছু প্রবলেম ক্রিয়েট করার পরে সেই প্রবলেমগুলো সমাধান বের করে and তারা ভাবে যে এই প্রবলেমগুলো বাকি মানুষরা ফেস করতেছে, যখন তারা মানুষদের কাছে নিয়ে যায় তারা বলে যে আমার তো এই প্রবলেমটাই নেই, বা আমি এই প্রবলেমটাকে তো আমি প্রবলেমই মনে করি না, অ্যান্ড আলটিমেটলি বিজনেসটা ফেল করে। সো মানে এই টেন্ডেন্সিটা ভাইয়া আমাদের অনেকের মধ্যেই কিন্তু আছে জিনিসটা। সো এটা থেকে আসলে বের হওয়ার ওয়ে আউটটা কি? ওয়ে আউট হইতেছে ভাই যখনই মনে হবে যে আরে এটা তো একটা হেভি বড় সমস্যা, বা আমি মনে করতেছি এটা খুব বড় সমস্যা, বা আরে আমার 3জন বন্ধু বলছে এটা খুব বড় সমস্যা, আমাকে
যায়া ফার্স্টে যে এটা কাস্টমার আমি ভাবতেছি নিবে, যে আমার আত্মীয় স্বজন না, যে আমার বন্ধু বান্ধব না, টোটালি আননোন মানুষ, তাকে যায় আমি এরকম 50 জন 100 জন মানুষের সাথে আমি যেন আগে কথা বলি। কারণ হইতেছে নট এভরি গুড আইডিয়া ইজ এ গুড বিজনেস। আবার আমি সমস্যার সমাধান করলেই যে কেউ আমাকে পে করবে নট নেসেসারি, আবার পে করলেও সেই পেমেন্টটা দেওয়া যে আমার খরচ যেটা হবে এই সার্ভিসটা দিতে সেটা যে কাভার হবে নট নেসেসারি। সো তার মানে এখানে 3টা জিনিস আছে, হ্যাঁ, যে প্রবলেম, পিপল আর প্রাইসিং। সো এই 3টা যদি আবার ঠিক না হয় তাহলে এখানে আসলে ব্যবসা হবে না। রাইট। সো আমার প্রবলেমটা কি যথেষ্ট বড় সংখ্যক মানুষের হচ্ছে কিনা, পেইনটা যেটা, পিপল যারা তারা আসলে কারা, তারা কি আসলে এটা নিতে চায় কিনা, হ্যাঁ, কাদের কাছে আমি বেচবো। দ্বিতীয় হচ্ছে তারা যে প্রাইসিংটা বলতেছে সেই প্রাইসিংটা আবার ঠিক কিনা, যেটা দিলে আমি আসলে এইটা মানে বিজনেসটা দিতে পারবো আর কি। সো এই 3টা জিনিস খেয়াল রাখা উচিত। রাইট। তো সলোপ্রেনার হিসাবে কি ভাই মানে সাকসেসফুল হওয়ার যে রেশিওটা, এটা কি মানে খুব বেশি একটা রিয়েলিস্টিক, নাকি হচ্ছে দেখা যায় যে না কয়েকদিন পর পরই গিয়ে তারা হচ্ছে কাট অফ করে চলে যাবে বা ক্লোজ করে ফেলে বিজনেসটা? রেশিওটা কেমন থাকে? এইটা অন টপ অফ মাই মাইন্ড আমি জানি না আসলে, বাট এগেইন ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ বিজনেস অ্যান্ড ওই ফাউন্ডারের কি স্কিল সেট আছে। সো ভাই আপনি যেটা বললেন যে এভরি গুড আইডিয়া ইজ নট আ গুড বিজনেস। সো আপনি যে একজন মেন্টর, সো আপনার কাছে অনেক ফাউন্ডাররা ডেফিনেটলি আসে, প্রত্যেক দিনই আসে কম বেশি। সো সেই জায়গাটা থেকে ভাইয়া যে যখন কেউ একটা আইডিয়া নিয়ে আসে সবার কাছে কিন্তু তার আইডিয়াটা খুব গুড আইডিয়া, এটা অনেক বড় একটা সমস্যা। সো সেই জায়গাটা থেকে আপনি আইডিয়াগুলোটাকে ভ্যালিডেট করেন কিভাবে? এটার কোনো ফ্রেমওয়ার্ক আছে? হ্যাঁ, একটা তো ওই যে আগে বলতেছিলাম তখন, বাট নর্মালি আই লুক এট দ্য ফাউন্ডারের শর্ট অ্যানালাইসিস। ওকে। হ্যাঁ, যে ফাউন্ডারের স্ট্রেংথ, উইকনেস, কি জিনিস, কি অপরচুনিটি। সো হু ইজ দ্য ফাউন্ডার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হইতেছে সে কি প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছে বা কোন অপরচুনিটিটা দেখতেছে, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তার টার্গেট গ্রুপটা কে, মানে একদম প্রেসাইজলি পিন পয়েন্ট সে করছে কিনা, কোন কমিউনিটিটার জন্য সে আসলে প্রবলেমটা সলভ করতে চাচ্ছে, এইটা। আর 4 নাম্বার হইতেছে যে মার্কেটের ডিমান্ড আছে কেমন, যদি ডিমান্ড থাকে তাহলে আর কে কে আছে প্লেয়ার মার্কেটে, বা এই সেগমেন্টে কারা কারা অলরেডি এন্ট্রি ব্যারিয়ারটা কেমন? এন্ট্রি ব্যারিয়ার নট নেসেসারিলি, মানে যদি কোনো মার্কেটে কোনো কম্পিটিশন না থাকে, কেউ যদি বলে যে এই মার্কেটে কোনো কম্পিটিশন নাই, তার মানে হইতেছে যে আইদার এটা এমন একটা ব্যবসা যেটা আসলে কেউ মানে দরকার নাই, মানে এটা কাজ করে না বলেই কেউ নাই। আর আরেকটা হইতেছে যে মানে হয়তো আছে, মানে ডিমান্ড আছে কিন্তু কেউ এখন আইডেন্টিফাই করে নাই, সো কাইন্ড অফ ব্লু ওশেন, আনটেপড। হ্যাঁ, সো বাট ইটস অলওয়েজ গুড যে আমরা যদি দেখি যে 2-3টা কম্পিটিশন আছে বা সিমিলার কাজ করতেছে, রাইট। হ্যাঁ, ফাস্ট মুভার হওয়াটা খুব ডেঞ্জারাস অফেন টাইম। হ্যাঁ, সো এই ফ্রেমওয়ার্কটা দিকে আমি তাকাই। ফাউন্ডার সে কি প্রবলেম সলভ করার চেষ্টা করতেছে, কোন গ্রুপের জন্য, এবং মার্কেটে ডিমান্ড এবং কম্পিটিশনের কি ব্যাপার, সো এইটা দেখে একটা ভালো বোঝা যায় আর কি। সো ভাইয়া এই জায়গায় মানে কোনো সিগন্যাল তো অনেক কিছু থাকে, মানে আপনারা যেহেতু মানে অনেকদিন ধরে কাজ করতেছেন, আপনারা তো অনেক সিমটম দেখলেই বুঝে যান যে আসলে এটা কাজ করবে কি কাজ করবে না। সো এরকম কোন সিমটমটা দেখলে আপনার কাছে মনে হয় যে না, দিস আইডিয়া উইল নট ওয়ার্ক? ওই যে আগে যেটা বলতেছিলাম যে ফাউন্ডার, তার মানে হচ্ছে ফাউন্ডার যেটা শুরু করতে চাইতেছে, কেন ফাউন্ডারের কি একদম মনের গভীর থেকে এটা নিয়ে কোনো ভালোবাসা, প্যাশন আছে? যদি থাকে তাহলে গুড। দ্বিতীয় হচ্ছে এই ফাউন্ডারের কি ওই স্কিল সেট, রাইট স্কিল সেট আছে? তাহলে যদি থাকে তাহলে গুড। দেন সে যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছে সেই প্রবলেমটার কি আসলে জেনুইন ডিমান্ড আছে বলে মনে হচ্ছে, তাহলে গুড। এই 3টা যদি থাকে, আর হইতেছে ওই যে কম্পিটিশন কি আছে, এইগুলো যদি থাকে তাহলে আমি বলবো যে ওকে এটা গুড। এটার 1টা বা 2টা যদি কম থাকে, নো, ইটস নট গোনা ওয়ার্ক। আমি আমাদের রিয়েল এক্সাম্পল দিতে, টোকোমোগো আমাদের যে প্যারেন্টিং অ্যাপটা আমরা করি, সো আই ওয়াজ নট ইনিশিয়ালি পার্ট অফ দ্য টোকোমোগো টিম। হ্যাঁ, মানে ওকে, সো আমরা যারা কো-ফাউন্ডার ছিলাম, সো আই ওয়াজ স্টার্টিং লাইডোফোপ অ্যান্ড উইথ সাম অফ মাই কো-ফাউন্ডার অ্যান্ড আমি ছাড়া আরো বাকিরা মিলে টোকোমোগোটা বিল্ড করা হচ্ছিল। এবং ইনিশিয়ালি দ্য থট প্রসেস ওয়াজ যে আমরা যারা নতুন প্যারেন্টস তাদের জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট দিব, এবং রেভিনিউ স্ট্রিমটা হবে কি মূলত হইতেছে ই-কমার্স। আমি বলছি যে না, ইফ ইটস ই-কমার্স বেসড বিজনেস হবে তাহলে আমি জীবনেও দাঁড়া, চাল ডাল আরও যারা আছে এদের সাথে কম্পিটিশনে কখনোই পারবো না। So it needs to be a service-based business. So it needs to be a platform where parents can come and take different kind of services, where e-commerce or products can be one of the services. If you guys do that, then I am on board. So ওই যে কারণ আমি প্রথমেই ওই ফ্রেমওয়ার্ক ইউজ করে বলছি যে ওকে, কম্পিটিশনের সাথে আমি পারবো না, সো ইটস নট গোনা ওয়ার্ক আউট।
সো তাহলে এটা চেঞ্জ করো, দেন আই মিন। সো যেমন ওইভাবে তখন আমরা চেঞ্জ করলাম টকুমুগোটা। সো ভাইয়া মানে একটা আইডিয়া থেকে এক্সিকিউশন, সো এই যে আইডিয়ার এই জায়গাটাতে আমাদের ঠিক কতটুকু সময় দেওয়া উচিত টেস্ট করার জন্য? খুব ট্রিকি কোয়েশ্চেন। আমার কাছে মনে হয়েছে, আমি একটু উপর থেকে আসি, যে স্টার্ট আপ ফেল করার অনেক ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে রং টাইমিং। মানে হইতেছে যে মার্কেটে হয় অনেক সময় আগে চলে আসছি, হ্যাঁ, সো বা অনেক পরে চলে আসছি, মানে সো 40% স্টার্ট আপস ফেল বিকজ অফ দ্য রং টাইমিং ইনটু দ্য মার্কেট। ওকে, নাও তার মানে হচ্ছে যে আমার মাথায় কিন্তু গত 10 বছর যেহেতু মানে কাজ করতেছে, আমার মাথায় এমন অনেক আইডিয়া আছে যেগুলা আমি 3 বছর ধরে জিয়ে রাখছি, তারপরে হয়তো 3-4 বছর পরে মনে হয়েছে যে নাও দ্য মার্কেট ইজ রেডি, বা আমার ব্র্যান্ডগুলা বা আমার পজিশনিং এমন জায়গায় আসছে যে আই শুড লঞ্চ দিস পার্টিকুলার প্রোডাক্ট, দিস পার্টিকুলার জিনিস। সো সো আমি আইডিয়া থেকে লঞ্চিংয়ে সময় কতটুকু সময় অপেক্ষা করব এবং করলে এটা সাকসেসফুল হইতে পারে, এটা একটা বড় ফ্যাক্টর হইতেছে টাইমিংটা কি আমার রাইট কিনা। যদি আমার টাইমিংটা এখন আমি মনে করি রাইট না, তাহলে না যাওয়া উচিত। নাও কামিং ব্যাক টু আ সিঙ্গেল প্রোডাক্ট, যে আচ্ছা ঠিক আছে আমি একটা প্রোডাক্ট টেস্টিং করতেছি, এখন মার্কেটে লঞ্চ করব, কতক্ষণ সময় চাওয়া উচিত। সো এটা এগেইন ডিপেন্ড করে হইতেছে প্রোডাক্টটা টাইপ। সো লেটস সে এটা একটা SaaS প্রোডাক্ট, সো তাহলে ডেফিনেটলি SaaS প্রোডাক্টে কি হয় যে আমি খুবই সহজে একটা প্রোটোটাইপ করে ইনিশিয়াল আর্লি ইউজারকে ফ্রি টেস্টিং করে দিয়ে আমি কিন্তু করতে পারতেছি। আর ইফ ইটস এ ফিজিক্যাল প্রোডাক্ট দেন তখন কিন্তু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল চিন্তাটা। সো আমি যেহেতু অনেক বেশি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের গুফিতে বাচ্চাদের বিভিন্ন লার্নিং প্রোডাক্ট, আমি সাধারণত দেখছি যে আইডিয়া থেকে শুরু করে দেন প্রোটোটাইপিং 1 থেকে 1.5 মাস আমি সময় নিই সাধারণত। দেন অনলাইনে লঞ্চ করি ফার্স্টে, কারণ ফার্স্টে অনেক বেশি বানাইতে চাই না। সো অনলাইনে রেসপন্স দেখার চেষ্টা করি, দ্যাট টেকস মি অ্যানাদার কাপল অফ মান্থস, অ্যান্ড দেন ফাইনালি তখন আবার রিটেইলে বেসড অন দ্য লাইক রেসপন্সেস সো ফার, দেন আমি হয়তো রিটেইলে নিয়ে যাচ্ছি এটা আরও 1-2 মাস পরে। সো একদম মানে স্টার্টিং থেকে প্রোটোটাইপিং থেকে, মানে আইডিয়া তো আরো আগে আসতে পারে, প্রোটোটাইপিং থেকে শুরু করে মার্কেটে মানে একদম রিটেইল লেভেলে আমরা গুফির প্রোডাক্ট যখন লঞ্চ করি, ইট টেকস আস 5 মান্থস। 5 মান্থস মানে সো নাও এগেইন ইট কেস টু কেস ভ্যারি করে অবশ্যই, বাট এমনিতে আমরা আইডিয়ালি বলতে হয় যে 3 to 5 মান্থস এরকম একটা টাইম ধরতে পারি আর কি আমরা টেস্টিং এর জন্য। সো ভাই আমরা হচ্ছে গিয়ে যে আইডিয়া পাইলাম, প্রোটোটাইপিং হইলো, প্রোডাক্ট লঞ্চিং হয়ে গেল, কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। আপনি যেটা সবসময় বলেন যে কেউ যদি একটা ব্র্যান্ড বিল্ড করতে না পারে, তাহলে আলটিমেটলি সে একটা কমিউনিটি সেল করতেছে। সো এই জায়গাটাতে ভাই আসলে ব্র্যান্ডিং বলতে কি বোঝায়, এই কোশ্চেনটাতে আমি কেন আসতেছি সেটা বলি। মানে আমি কোনো থিওরিটিক্যাল অ্যান্সার চাচ্ছি না কেন, কারণ হচ্ছে দেখা যায় কি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাউন্ডাররা করে কি, বলে যে আমার মার্কেটিং করতে হবে, আমার সেলস আনতে হবে, কিন্তু ব্র্যান্ডিং এর যে জায়গাটা আছে ওই জায়গায় কেউ খরচ করতে চায় না, কারণ ওইটার তারা কোনো রিয়েল ইম্প্যাক্ট খুঁজেই পায় না। সো মানে আপনার ভাষ্য মতে, মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, যে ব্র্যান্ডিংটা আসলে কি আর এটা কেমন হওয়া উচিত? আল্লাহ, অনেক বড় প্রশ্ন। আচ্ছা, সো একদম মানে আগে তাহলে ফার্স্টে আসি যে কেন আমি বলতেছি যে ইফ ইউ আর নট এ ব্র্যান্ড ইউ আর এ কমোডিটি, রাইট? কারণ হইতেছে আজকে থেকে 50 বছর আগে আমি যদি এই জিনিসটা বানাইতে চাইতাম খুব কঠিন হইতো, কিন্তু আজকে বাংলাদেশের ভেতরে অন্তত 100টা ডিফারেন্ট পার্টি আছে যে এটা বানাই দিতে পারে। একদম, আই ক্যান কল ফ্যাক্টরি ইন চায়না যে কিনা যা খুশি চাই সব কিছু বানাই দিতে পারে। সো আগে যে ম্যানুফ্যাকচারিং ব্যাপারটা অনেক কঠিন একটা জিনিস ছিল, ইট বিকামস ভেরি ইজি নাও। সো তার মানে আমি খুব ভালো একটা প্রোডাক্ট বানাইতেছি, এটাতে এই ফিচার আছে, ওই ফিচার আছে, বা এই ইউএসপি ইজ নট এনাফ, কারণ এরকম আরো 10 জন বানায় রাখে, আরো 10 জন বানায়, বা আপনি ভাই এটা নামাইছেন, কালকে আমি সেম নামায় ফেলাইতে পারবো। তো আপনি 100 টাকায় নামাইছেন, আমি 50 টাকায় নামাই দিতে পারবো। সো তাহলে প্রাইসেও আমি আপনার বিট দিতে পারবো, কোয়ালিটিতেও বিট দিতে পারবো। এখন আমার কাছে যদি অনেক বেশি টাকা থাকে আপনার চেয়ে, তাহলে আপনি আমার সাথে পারবেন কম্পিটিশনে? পারবেন না। তাহলে আলটিমেটলি সারভাইভ করার জন্য একটা বিজনেস লং টার্মে এবং প্রফিটেবলি রান করার জন্য একমাত্র জিনিস যেটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ডিং। এখন আসছে কোয়েশ্চেন যে ব্র্যান্ডিংটা তাহলে কি জিনিস এবং এটা কেন জরুরি? ব্র্যান্ডিং খুব সিম্পলি হইতেছে এরকম, আপনি ব্যক্তিগতভাবেও যদি চিন্তা করেন যে ব্র্যান্ডিং হইতেছে ওই জিনিস যে হোয়াট পিপল সে অ্যাবাউট ইউ
ওয়েন ইউ আর নট অ্যারাউন্ড, মানে আপনি যখন তাদের সামনে নাই তখন মানুষ আপনার নিয়ে কি বলে ওইটাই আপনার ব্র্যান্ড। তেমনিভাবে আপনার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা নিয়ে আপনার ইউজার যারা আছে তারা কি বলে, তারা কি ফিল করে, তারা এই প্রোডাক্টটা নিয়ে বা এই সার্ভিসটা নিয়ে অন্য কাউকে যখন কথা বলে সে কি বলে, ওইটাই আপনার ব্র্যান্ড। তার মানে হতেছে ব্র্যান্ডের ওনারশিপ আপনার কাছে নাই, ব্র্যান্ডের ওনারশিপ হইতেছে আপনার কাস্টমারের কাছে। আপনি তাকে হেল্প করতে পারেন সে যেন আপনার ব্র্যান্ডটাকে নিয়ে এইটা বলে, বা আপনাকে নিয়ে, ইফ ইউ আর টকিং অ্যাবাউট পার্সোনাল ব্র্যান্ড, যেন এইটা বলে, সেইটা শেপ করতে পারেন। এবং ব্র্যান্ড নিয়ে যারা কাজ করে, ব্র্যান্ড ম্যানেজার বলেন বা দ্য ফাউন্ডার, তারা আসলে এই পারসেপশনটা ক্রিয়েট করতে পারে ইউজারের কাছে, ক্লায়েন্টের কাছে। কিন্তু ইউ আর নট দ্য ওনার অফ দ্য ব্র্যান্ড, বিকজ ইউ ডোন্ট টেল হু ইউ আর, ইজ দ্য কাস্টমার তারা দ্যাট টেল যে হু ইউ আর। এবং সো এইটাই আর কি। এবং কেন এটা জরুরি? রিপিট পারচেজ, রিপিট আসার জন্য। কারণ হইতেছে আপনি যদি বলেন ভাই আমি ওটা 50 টাকায় দিচ্ছি, এই আমি বলবো এটা আমি 20 টাকায় দিচ্ছি পরের বার, তাহলে কেন ওই যে ভাই ক্যামেরার সামনে আছে আইসা আমারটা কিনবে, আপনারটা কিনবে না? আপনি যদি ব্র্যান্ড হন মগের, তাহলে আপনি 50 টাকা বললে উনি আরেকবারও যখন কিনবে এটা 50 টাকা দিয়ে কিনবে। আমি যতই চিল্লাই যে ভাই 20 টাকা 20 টাকা 20 টাকা, উনি নিবে না। তার মানে আমি ওনাকে এমন কোন একটা ইনট্যাঞ্জিবল ফিলিং, ভ্যালুজ এবং কনসিস্টেন্টলি দিছি যে কোয়ালিটিটা, সেটার কারণে ওনার এই ট্রাস্টটা তৈরি হয়েছে। সো ফলে একই জিনিস কেউ আরেকজন আইসা 50% কমে দিলেও উনি নিচ্ছে না। দ্যাট ইজ কল ব্র্যান্ড। রাইট। আমরা কিডনি বিক্রি করে হচ্ছে লিনের পাঞ্জাবি কিনে যায়। হ্যাঁ, রাইট। সো ভাইয়া এখানে হচ্ছে দেখা যায় কি যে যারা নতুন ফাউন্ডার থাকে, একদম আর্লি স্টেজে থাকে, তো ওদের কাছে কিন্তু আসলে বাজেটটা যে অনেক আহামরি থাকে এরকম না। মানে পার্সন টু পার্সন ডেফিনেটলি ভ্যারি করে, বাট মানে শুরুতে কিন্তু অনেক আহামরি বাজেট যে থাকে এরকম না। তো সেক্ষেত্রে আসলে লো বাজেটে ব্র্যান্ডিংটা কিভাবে করতে পারে? আচ্ছা। সো এখানে একটা ফ্রেমওয়ার্ক বলি। হ্যাঁ, ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে, আমরা এমভিপি জানি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, এমভিপি। বাট আরেকটা কনসেপ্ট আছে মিনিমাম ভায়াবল অডিয়েন্স, এমভিএ। রাইট। মানে হচ্ছে, সো ধরেন যে আপনি পাঞ্জাবির কথাই বললেন, আমি আমি একটা পাঞ্জাবি তৈরি করতে চাই, পাঞ্জাবির ব্র্যান্ড বানাইতে চাই। তাহলে আমি যদি ভাবি যে আচ্ছা আমি শুধুমাত্র 18 থেকে 22 বছরের ছেলে যারা ইউনিভার্সিটিতে মাত্র ঢুকতেছে, হ্যাঁ, এদেরকে ফোকাস করে আমি একটা পাঞ্জাবির ব্র্যান্ড তৈরি করব। এবং ইনিশিয়ালি আমার শুধু 1000 কাস্টমারকে, যারা লেটসে ফ্যান্সি ইউনিভার্সিটিগুলোতে যায়, বাপের টাকা আছে, এই ধরনের 1018 থেকে 22 বছরের ছেলেদেরকে টার্গেট করে আমি একটা পাঞ্জাবির ব্র্যান্ড লঞ্চ করতেছি। এই মিনিমাম ভায়াবল অডিয়েন্স আমার এইটা। এই গ্রুপের মানুষজন এরা এইভাবে চিন্তা করে, ওদের লাইফস্টাইল এরকম, এইভাবে করে আমি তাদের সাথে কানেক্ট করতেছি। সো আমার এই পাঞ্জাবি এখন এটা 5000 টাকা দাম নাকি 500 টাকা দাম, ডাজেন্ট ম্যাটার। আমি কি এই গ্রুপটার সাথে আমার ব্র্যান্ডটাকে বা ব্র্যান্ডের ভ্যালুটাকে কানেক্ট করতে পারতেছি কিনা, সেইটা যদি আমি পারি, তাহলে এই 1000 মানুষকে আমার টার্গেট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। সেগমেন্টেশন করে একদম নিশ, একদম যত আমি নিশ দিয়ে শুরু করতে পারবো, আমার মিনিমাম ভায়াবল অডিয়েন্স যত ছোট হবে, তত আমার জন্য ব্র্যান্ড বিল্ড করাটা সোজা, কারণ আমার অনেক মানুষের কাছে পৌঁছতে হবে। হ্যাঁ, সো এইটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এখন আসে যে আচ্ছা আমি বুঝলাম এই 1000 মানুষ, এখন আমি তার কাছে কিভাবে যাব, কোন চ্যানেলে যাব, কি করব, রাইট? সো এই গ্রুপটার কাছে আমি যদি যেতে চাই, তারা তাদের যে লাইফস্টাইলটা যেরকম, আমরা ওই ধরনের জিনিসকে বা তারা যেসব জিনিস পছন্দ করে ওইভাবে ফোকাস করে যদি কিছু কন্টেন্ট তৈরি করি, তাদের সাথে আমি সরাসরি কমিউনিকেট করতেছি, এই ধরনের কিছু কথাবার্তা বলি, তারা যেইখানে তাদেরকে পাওয়া যায়, সেটা ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটিতে, সেটা অনলাইনে হলে অনলাইনের কোথায় তাকে পাওয়া যায়, সেই জায়গাতে যদি আমি প্রেজেন্ট থাকি, আমি যদি খুব স্মার্টলি চিন্তা করি হুইচ চ্যানেল টু ইউজ অ্যান্ড হুইচ কন্টেন্ট টু গিভ, তাহলে আমি খুবই কম খরচে আসলে আই ক্যান ক্রিয়েট ওই ধরনের একটা ব্র্যান্ড পারসেপশন বিল্ড করতে পারবো, একটা ব্র্যান্ডও বিল্ড হবে আমার। তো এখানে ভাই আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ধরেন যে এখন কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর যুগ। মানে সবাই আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে ঝুঁকতেছি, আমরা সবাই চেষ্টা করতেছি নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করার। এটা কিন্তু ডেফিনেটলি অনেক বেনিফিট আছে। কারণ আপনার একটা মানুষ যার পার্সোনাল ব্র্যান্ড আছে ভার্সেস একটা মানুষ যার পার্সোনাল ব্র্যান্ড নাই, তারা সেম স্কিলড, সেম নলেজেবল হওয়া সত্ত্বেও যার পার্সোনাল ব্র্যান্ড আছে সে বেশি প্রায়োরিটি পায়, প্রেফারেন্স পায়।
তো সেই জায়গা থেকে আবার একটা কথা বলা হয় যে যারা ফাউন্ডার এখন আছে তাদের নিজেদেরও একটা পার্সোনাল ব্র্যান্ড থাকা উচিত। যদি সেটা থাকে তাহলে সে তার বিজনেসে একটা এক্সট্রা মাইলেজ পাবে। তো এইখানে ভাই আবার একটা ডিলেমাও চলে আসে যে আমি কি তাহলে আগে আমার নিজের পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করব নাকি আগে হচ্ছে আমার বিজনেসের ব্র্যান্ড বিল্ড করব। সো এইখানটাতে আপনার টেকটা কি? আমি মনে করি এখন যে যুগটাতে আমরা বাস করছি সেই যুগে এটা সিমultaneously শুরু হইলে ভালো। আচ্ছা, এখন এগেইন এটা একটু কেস টু কেস ভ্যারি করে আমি কি ধরনের বিজনেস বিল্ড করতেছি। সো যেমন আমি যখন শুরু করছিলাম আমার ফোকাসটা ছিল আমার প্রত্যেকটা ব্র্যান্ড যেন ইন্ডিপেন্ডেন্টলি যারা ইউজার তারা চেনে, তাদেরকে ওয়ালিকে চিনতে হবে না। কারণ হইতেছে যে ওয়ালিকে ডাজন্ট ম্যাটার ফর গুফি, ফর কিডস টাইম, ফর টুগুমগু, রাইট? সো আমি চেষ্টা করছি যে ওই ব্র্যান্ডগুলা যেন ইন্ডিপেন্ডেন্টলি আগে আগে কনজিউমারের কাছে, ইউজারের কাছে আগে ব্র্যান্ড তৈরি হয়। পাশাপাশি আমি আমার জার্নি নিয়ে, আমার নিয়ে, এই ভেঞ্চারগুলো নিয়ে, আমার লার্নিং নিয়ে আমি কন্টিনিউয়াসলি একদম সেই শুরু থেকে শেয়ার করে আসছি। ফলে যেটা হয়েছে আমার একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট হয়েছে কোন সেন্সে যে এই মানুষটা গত 8-10 বছর ধরে তার জার্নিটা শেয়ার করতেছে এবং তাকে আমরা একদম জিরো থেকে যখন সে প্রথম বলছে যে আমি লাইট হোপ নামে একটা কিছু শুরু করতেছি সেইখান থেকেই গত 10 বছরের জার্নিটা সে আমাকে দেখছে। সো ফলে আমার যে একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়েছে এটা দুইটা জায়গাতে তৈরি হয়েছে। যেমন একটা হইতেছে যে এই মানুষটা খুব অথেন্টিক, যা মানে কোনো রাগঢাক করে না, রাইট, লাইক স্ট্রেট অ্যারো। আর দ্বিতীয় হইতেছে এই মানুষটার ভেতরে অন্য ফাউন্ডারদেরকে হেল্প করার একটা আর্জ আছে। সো দ্যাট বিকামস মাই পার্সোনাল ব্র্যান্ড। এবং আমার ব্র্যান্ডগুলো কিন্তু আমার মতো করে তৈরি হয়েছে। নাও সো লেটস সে সামওয়ান লাইক নাফিস সেলিম, টুসেন পডকাস্ট ইম্প্যাক্ট। সো ও যে ধরনের বিজনেসটা বিল্ড করতেছে ওর জন্য আসলে আগে পার্সোনাল ব্র্যান্ডটা বিল্ড করা অ্যান্ড দেন সেই পার্সোনাল ব্র্যান্ডের উপরে দেন এসে এই তার যে অন্যগুলো সেটা বিল্ড করাটা সহজ। ডন সামদানি, হ্যাঁ, সেম পার্সোনাল ব্র্যান্ডটা বিল্ড হয়েছে দেন সে হয়েছে। সো ডিপেন্ড করে আমি কোন ধরনের বিজনেস করতে চাইতেছি, কোন ধরনের এন্টারপ্রাইজ তৈরি করতে চাইতেছি, সেইখানে আমি কি পার্সোনাল ব্র্যান্ডটাকে আগে সামনে রাখবো, তার পেছনে পেছনে যাবে আমার কোম্পানি ব্র্যান্ডটা, নাকি কোম্পানি ব্র্যান্ডটা আগে আমি পেছনে পেছনে, নাকি দুইটা প্যারালাল। সো এটা তখন কেস টু কেস ভ্যারি করে। বাট ভাইয়া এখানে আবার আরেকটা বিষয় আসে কি যে যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডটাকে বেশি ফোকাস করেন তো সেক্ষেত্রে আবার কখনো যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডের উপরে কোনো কোয়েশ্চেন আসে বা পার্সোনালি আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন বা হচ্ছে একটা কন্ট্রোভার্সিতে পড়ে যান, সেটা কিন্তু পুরোপুরি আপনার বিজনেসটাকেও ইম্প্যাক্ট একদম ধ্বংস করে দেবে। তো এই জায়গাটা থেকে ভাই আমার আসলে বাঁচার ওয়েটা কি? এই জন্যই তো আমি যেটা স্মার্টলি করছি। সো লট অফ পিপল মানে ইউজার যারা ডোন্ট নো হু ইজ ওয়ালিউল্লাহ ভুইয়া, রাইট। সো আমি যদি কোনো একটা ব্লান্ডার করি, আমি আজকে একটা উল্টাপাল্টা কথা বলছি, একটা কিছু ভাইরাল হয়ে গেছে নিয়ে, এইটা মিনিমাম ইম্প্যাক্ট পড়বে অন গুফি, অন কিডস টাইম। কারণ হইতেছে আমার ইউজাররা আমাকে চেনে না। বাট লেটস সে যে আইমানের ক্ষেত্রে যেটা হয় 10 মিনিট স্কুলের, যে আইমানের নিয়ে যদি কিছু হয় এটা 10 মিনিট স্কুলে ইম্প্যাক্ট হয়, 10 মিনিট স্কুলের কিছু একটা হইলে আইমানের উপরে ইম্প্যাক্ট হয়। সো বিকজ এটা খুব কাছাকাছি দুইটা এন্টিটি খুব ক্লোজলি কানেক্টেড। সো এবং আমি যেহেতু জানতাম দ্যাট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর, সো এই জন্য আমি পার্সোনাল ব্র্যান্ড আর কোম্পানি ব্র্যান্ড দুটাকে আসলে আলাদাভাবেই গ্রো করছি, যেন এরকম কিছু হইলে এটা তো আমরা ঠেকায় রাখতে পারবো না, কোনো কিছু হইলে যেন আমার বিজনেসের উপর ইম্প্যাক্টটা না পড়ে। সো ভাই এখানে আপনার সাজেশনটা কি হবে? মানে আপনি তো বললেন যে আপনি একটা স্মার্টভাবে বিল্ড করে ফেলছেন, বাট আপনার সাজেশনটা এখন বর্তমানে ফাউন্ডারদের জন্য কি হবে? মানে তারা কি পার্সোনাল ব্র্যান্ডিং, মানে অনেকে আমি যেটা দেখি যে ধরেন নিজেকে একটা পার্সোনাল ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করার পরে নিজেই তার বয়সটা হয়েছে, ব্র্যান্ডের মেইন ফেসটা সে নিজেই হয়ে যায়, অ্যান্ড দেন সে তার ব্র্যান্ডকে প্রমোট করেন, তার পার্সোনাল ব্র্যান্ড দিয়ে তার সেলস আসতেছে। সো এটা কি মানে খুব বেশি একটা মানে লং টার্ম সাস্টেনেবল অ্যাপ্রোচ কিনা? না, ডেফিনেটলি না। সেই ক্ষেত্রে হচ্ছে মানে নিজেকে ব্র্যান্ড ভয়েস এস্টাবলিশ করা নো, পুরোপুরি ঠিক না, রাইট? সো লেটস সে ইউ ওয়ান্ট টু ডু B2B বিজনেস, রাইট? সো B2B বিজনেসে কি হয় যে আপনাকে আমজনতা জানতে হবে না, চিনতে হবে না। ইন্ডাস্ট্রির লোকজন, আপনার নেটওয়ার্কের লোকজন যাদের কাছে আপনি সেল করতে চান, ইফ 100 পিপল নোজ ইউ, ইউ হ্যাভ এ বিজনেস। হ্যাঁ, কিন্তু আপনি আপনার 1 লাখ ফলোয়ার আছে ফেসবুকে এবং আপনি একটা B2B প্রোডাক্ট বিল্ড করছেন, এন্ড এই ইন্ডাস্ট্রির কেউ আপনারা চেনে না, কোনো লাভ নাই। কোনো লাভ নেই। সো এগেইন কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট যে
একজন ফাউন্ডার কি বিজনেস বিল্ড করতে চাচ্ছে, তার স্কিল সেট কি, তার কোন জায়গাতে নলেজ আছে, এবং সেটাকে দিয়ে কি সে আগে লাইক নিজেকে আগে একটা মার্কেটে সে যে এই জিনিসটা সম্পর্কে জানে, এই জিনিসটার যে থট লিডারশিপ তার, সে কি আগে তৈরি করতে চায় কিনা, দেন বিজনেসটাকে সামনে নিতে চায় কিনা, এটা টোটালি ডিপেন্ড করে সেই ফাউন্ডারের মানে বর্তমান রিয়েলিটি, তার স্কিল, তার তার কি আছে না আছে তার উপরে। মানে মানে এইটা প্যারাসিটামল না, সব ওষুধে খাওয়াই দিব, কোনটা আগে হবে বাট না এটা আমরা বলতে পারি যে মানে পার্সোনাল ব্র্যান্ডিংটা যদি মানে খুব বেশি কানেক্টেড থাকে বিজনেস ব্র্যান্ডের সাথে, তাহলে সেই ক্ষেত্রে একটা মানে প্রবলেম হওয়ার চান্সেস থাকে সামনে, অনেক বড় প্রবলেম হওয়ার চান্স থাকে। রাইট। তো ভাইয়া এই যে আপনি তো হচ্ছে যে একটা সময় জব করতেন, একটা সময় জব করছেন আপনি ব্র্যাকে, মনে হয় 5 বছরের মতো জব করছেন আপনি। তো এরপরে আপনি হচ্ছে যে ট্রানজিশনটা আপনার ঘুরে আসছে বিজনেসে, রাইট? সো অ্যান্ড বিজনেসে আসার পরে তারপরে আপনি আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করছেন। আপনার লিঙ্কডিন আমি কিছুদিন আগে দেখছিলাম যে 10,000 প্লাস ফলোয়ার মনে হয় হয়ে গেছিল, মানে নাকি আরো বেশি, না, এরকম কিছু একটা 15 হবে, মতো almost। এরকম কিছু একটা হবে। সো আপনি মানে ফেসবুক বলি, লিঙ্কডিন বলি, সব জায়গাতে আপনি বেশ ভালো একটা অডিয়েন্স গ্রো করেছেন। অ্যান্ড এই অডিয়েন্সটা কিন্তু মানে আপনার সমমনা, আপনার মতো চিন্তা করে যারা, এরকম মানুষজনই আপনার অডিয়েন্স বেজে আছে, যেটা হোপফুলি হ্যাঁ আপনার কমেন্ট সেকশনে আমরা দেখতে পাই। প্লাস আমিও আপনার অডিয়েন্স একজন, সো আমিও অনেকটা ওইরকম ভাবে চিন্তা করার চেষ্টা করি, পারি আর না পারি সেটা পরের বিষয়, বাট চেষ্টা করি যে আপনার মতো এরকম চিন্তা করার। সো ওই জায়গাটা থেকে মানে এই যে আপনি ব্র্যান্ডটা যে বিল্ড করছেন, আপনি বললেন যে আপনি একদম 10 বছর ধরে আপনার জার্নিটা শেয়ার করছেন, সো এটা কি আপনি স্ট্র্যাটেজিক্যালি কোনো কন্টেন্ট মার্কেটিং করছেন, নাকি হচ্ছে জাস্ট মানে র্যান্ডমলি ক্রিয়েট করে গেছেন? আমি ছোটবেলা থেকে যেহেতু লেখালেখির সাথে জড়িত, এবং আমি যেহেতু ওই যে আমাদের বুফির বই টই এগুলো তো আমি লিখেছি, লিখতে আমার ভালো লাগে। লিখলে যেটা হয় যে আমার নিজের থট প্রসেসটা ক্লিয়ার হয়। সো আমি যা যেহেতু আমি প্রচুর চিন্তা করি, ভাবি এবং প্রচুর পড়ি, সো তখন আমার এই জিনিসগুলো নিয়ে লিখলে আমার নিজের আইডিয়াটা ক্লিয়ার হয়। সো এইটা থেকেই আমি লেখাটা শুরু করছিলাম। দেন যেহেতু লেখা শুরু করছি, কি নিয়ে লিখবো, যা করতেছি সেটা নিয়ে লিখতেছি। অ্যান্ড দেন a lot of people যারা কিনা নিজেরাও এই জার্নিটার ভেতর দিয়ে আছে, they also started to relate to that. So it was not a very conscious like strategy যে আমি এইভাবে কন্টেন্ট মার্কেটিং করতেছি, ইটস জাস্ট লাইক হু আই এম। সো আমার লিখলে আমার একটা জিনিস এটা আরো সহজে আমার মাথায় সেট হয়, যেটা আমি হয়তো পরবর্তীতে এসে আবার নিজের কাজে ইমপ্লিমেন্ট করতে পারি। সো দ্যাটস ওয়াই অলসো রাইট a lot of things. সো ভাই এই যে আপনার যে এমপ্লয়ি থেকে এন্টারপ্রেনার, এই যে একটা ট্রানজিশন হয়েছে আপনার ক্যারিয়ারে, সো মানে হোয়াট ওয়াজ ইওর মোটিভ বা হোয়াট ওয়াজ ইওর মোটিভেশন? আপনি কেন একটা এস্টাবলিশ জব ছেড়ে, কারণ দেখা যায় যে আপনার বিজনেসে তো স্বাভাবিকভাবে অনেক রিস্ক থাকে, and যেটা আপনি বললেন যে আপনি একটা মিডল ক্লাস ফ্যামিলিতেও বিলং করেন, যেখানে হচ্ছে আপনার খুব বেশি রিস্ক নেওয়ার অপশন নাই। তো সেই ক্ষেত্রে আপনার এই যে বিজনেস একটা সুন্দর মানে এস্টাবলিশ জব থেকে সুইচ করে রিস্কি এই জায়গাটাতে কেন আপনি আসলেন? আমি আমি যদি আমারটা বলি তাহলে তাহলে একটা হইতেছে কি যে আমি আসলে কখনোই জব করব টাইপের মানুষই না আসলে, হ্যাঁ। বাট আই এন্ডেড আপ ডুইং এ জব হুইচ ইজ ভেরি হেল্পফুল ফর মি। মানে আমি আজকে যা কিছু অনেক কিছু করছি, অনেক লার্নিং আসলে আমি ব্র্যাক থেকে পাইছি, কারণ ব্র্যাক ডাজ সো মেনি ডিফারেন্ট থিংস। সো আমার অনেক ধরনের কাজ করার সুযোগ হয়েছে, অনেক লার্নিং পাওয়ার সুযোগ হয়েছে। সো আই এম ভেরি গ্রেটফুল টু মাই টাইম ইন ব্র্যাক। আমি তো দেশের বাইরে ছিলাম, অ্যান্ড দেন আই স্টার্টেড লাইট অফ হোপ তখন ওইখানে থেকেই আর কি। অ্যান্ড দেন আই কেম ব্যাক অ্যান্ড চাকরিটা ছেড়ে দিয়ে মানে আমি লাইট অফ শুরু করি, এবং বিয়ে করছি। যেদিন বিয়ে করছি তার পরের মাসে আসলে চাকরি ছাড়ছি, এবং আমার বাপ মাকে জানাই নাই। সো বাপ মা জানছে 1 বছর পরে। বাবা মা ময়মনসিংহে থাকে, আমি তো ঢাকায় তখন চাকরির সুবাদে। সো বাবা মা জানছে 1 বছর পরে যে আমি চাকরি ছাড়ছি, আমি জানাই নাই। কারণ ওই যে মিডল ক্লাস ফ্যামিলি, এই যে প্যানিক হয়ে যাবে, এই কি করতেছি, মাত্র বিয়ে করছে, হ্যাঁ। নাও দ্য কোয়েশ্চেন, আমি কেন এই জিনিসটা করছি। যখন আমরা লাইট হোপ শুরু করছি, আমরা একটা তথ্য পাইছি যে মানে যে কারণে শুরু করা লাইট হোপ, যে সারা পৃথিবীতে যত বাচ্চা আছে প্রাইমারি লেভেলে পড়ে, 70% অফ দিস চিলড্রেন আর গনা এন্ড আপ ইন এ জব দ্যাট ডাজন্ট এক্সিস্ট টুডে ইন দ্য ওয়ার্ল্ড। এবং বাংলাদেশে 3 কোটি বাচ্চা আছে, তাদেরও সেম ফেট হইতে যাইতেছে। এখন আমরা এমন একটা দেশে বাস করি যেখানে 40% 50% গ্র্যাজুয়েট বেকার ঘুরতেছে রাইট নাও, অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট লাইক 2040 অ্যান্ড বিয়ন্ড। সো আমার কাছে মনে হয়েছে যে তাহলে আচ্ছা, এইটা যদি হয়, এইটা যদি এরকম একটা ফিউচার ওয়েট করতেছে, কয়জন এটা নিয়ে অ্যাওয়্যার,
প্যারেন্টসরা কি এটা নিয়ে সচেতন? আমাদের এডুকেশন সিস্টেম কি এটা নিয়ে কোনো কিছু চেঞ্জ করতেছে বা কিছু করতেছে? উত্তর হচ্ছে না। সো দিস ইজ নট এ প্রবলেম যেটা এখন আপনি ফেস করতেছেন বা কেউ ফেস, কিন্তু 20 বছর পরে আসবে। এবং দ্য প্রবলেম সিমস টু মি সো বিগ ফর দ্য সেক অফ দিস কান্ট্রিজ ফিউচার। আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ এ প্রবলেম ওয়ার্থ সলভিং অ্যান্ড ওয়ার্থ গিভিং ইউর লাইফ ফর। আই নেভার থট যে আমরা 10 বছর পরেও এটা করতে থাকবো, এটা আমি ভাবিই নাই তখন। আই থট লাইক প্রবাবলি 1-2% চান্স যে এটা সাকসেসফুল কিছু একটা হবে। বাট আমার কাছে মনে হয়েছে যে ইফ আই ডোন্ট স্টার্ট ইট নাও, তাহলে হয়তো এটা কেউ শুরু করবে না। বিকজ দিস ইজ নট সামথিং যে ও আচ্ছা এটা একটা পেইন পয়েন্ট আছে, আমি সলভ করলে এই পয়সা বানাইতে পারবো। সো আমি জানতাম যে আই এম 10 years আর্লি ইন দিস মার্কেট, বাট স্টিল আই ডিড ইট বিকজ আমার ওই ইয়ারটা ছিল, কনফিডেন্সটা ছিল যে ইভেন ইফ ইট ডাজন্ট ওয়ার্ক আউট আই ক্যান অলওয়েজ গো ব্যাক টু এ জব, মানে সো ওইটা ছিল। সো বাট আমার কাছে মনে হয়েছে যে ইফ আই ডোন্ট স্টার্ট ইট দেন প্রবলি নোবডি এলস উইল, বাট ইফ আই স্টার্ট ইট দেন আমার দেখা দেখি যদি আরও 5-10 আসে এই জায়গাটাতে নিয়ে, যদি আরও কথা হয়, কাজ হয়, তখন হয়তো আমরা দ্রুত এই যে এই মাইন্ডসেটটা চেঞ্জ করা, প্যারেন্টসদের, এডুকেশন সিস্টেমের, কেন বাচ্চাদের ক্রিয়েটিভিটি দরকার, প্রবলেম সলভিং স্কিল দরকার, এটা তাহলে হয়তো চেঞ্জ হবে। সো দ্যাটস ওয়াই আই স্টার্টেড ইট। রাইট। সো ভাই আপনি কি মানে জবে থাকা অবস্থায় বিজনেসটা প্ল্যান করছেন, হ্যাঁ কিছু কাজ শুরু করে দিচ্ছেন, হ্যাঁ নাকি হচ্ছে কাট অফ করে তারপরে? না 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 না, সো সো বাই দ্য টাইম আই লেফট ব্র্যাক, মানুষজন ব্র্যাকের চাকরি ছাড়লে কিছু টাকা পায়, আমার অবস্থা ছিল এরকম, ছুটি নিতে নিতে আমার নেগেটিভে ছিল। সো ইটস লাইক আমার উল্টা আরো কিছু টাকা দিয়ে আসতে হয়েছে। সো প্রভিডেন্ট ফান্ডও কিছু টাকা কাইটা রেখে দিয়েছি উল্টা। সো 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 আই ওয়াজ সো হ্যাঁ, সো ওয়েন আই কেম ব্যাক অ্যান্ড দেন স্টার্টেড, মানে ব্র্যাকে কাজ করতেছি, অ্যান্ড দেন আফটারনুন থেকে শুরু করে রাত পর্যন্ত এবং উইকেন্ডগুলোতে আই ওয়াজ লাইক ওয়ার্কিং ফর লাইট অফ হোপ। অ্যান্ড দেন দেয়ার কামস এ টাইম আমি বুঝতেছিলাম যে এটা আসলে দুইটা প্যারালি করা সম্ভব না, এবং ইফ আই ডোন্ট লিভ ইট নাও তাহলে হয়তো কখনোই লাইট হোপটা শুরু করা হবে না। সো আই ডিসাইডেড, ওয়াইফের সাথে কথা বললাম, শি সেড ইয়েস লেটস ডু দিস। রাইট। সো গতকালকে আমার একজন কলিগ বলতেছিল আর কি যে আপনার একটা বিজনেসের ক্ষেত্রে কোনো পার্ট টাইম বিজনেস হয় না, বিজনেস ইজ অলওয়েজ ফুল টাইম, আর জব হচ্ছে পার্ট টাইম। জব আপনি চাইলে পার্ট টাইম জব করতে পারেন, কিন্তু যদি আপনি আসলে একটা বিজনেস করতে চান প্যাশনেটলি, তাহলে অবশ্যই আপনাকে বিজনেসটাতে ফুল টাইম দেওয়া উচিত। হ্যাঁ ট্রু। তো সেই জায়গাটাতে ভাইয়া এই যে যারা অনেকেই যারা জব করতেছে মোটামুটি একটা মিডল এজে চলে আসছে, অনেকে কিন্তু চেষ্টা করতেছে এক্সিট করে তারা নিজের একটা বিজনেস শুরু করতে চাচ্ছে, কিন্তু পারতেছে না কেন? কারণ বিজনেসে অনেক রিস্ক থাকে, আবার জবের পাশাপাশি বিজনেস অ্যাক্টিভিটিস গুলো করতে পারতেছে, যেমনটা আপনি বললেন যে আপনার অনেক ছুটি নেওয়া লাগছে, এন্ড যেটা আপনার হচ্ছে প্রভিডেন্ট ফান্ড থেকেও টাকা কাটা লাগছে যার কারণে। সো এই জায়গাটাতে ভাই আসলে মানে জব করা অবস্থায় কি আমি হচ্ছে যে প্ল্যান করা, একটা মানে প্রি ওয়ার্ক গুলো সেরে ফেলা, এই জিনিসটাকে আদৌ করা সম্ভব কিনা? হ্যাঁ করা সম্ভব, মানে করা উচিত। রাইট। আমি কাউকে সাজেস্ট করব না যে উইদাউট হ্যাভিং এ ব্যাকআপ প্ল্যান ডোন্ট কুইট জব। রাইট। মানে জিনিসটা হয়েছে, সো ধরেন যে ফর এক্সাম্পল একজন চাকরি করতেছে, রাইট, অ্যান্ড বিকজ অফ লাইক তার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, কিছু নেটওয়ার্ক হয়েছে, সেইটা দিয়ে সে যদি কোনো একটা সাইড হাসেল করে সে যা বেতন পায় তার ইকুয়াল যদি সে ওই সাইড হাসেল থেকে ইনকাম করার শুরু না হয়, তাহলে তার আসলে জবটা ছাড়া উচিত না। কারণ জবটা ছাড়লেই কি হবে, তখন তাকে আবার টিম বানাইতে হবে, অফিস নিতে হবে, খরচটা বেড়ে যাবে। সে যদি এখন সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে এই 6 ঘন্টা দিয়ে সে যদি আরেকটা ইকুয়াল বিজনেস প্যারালালি বিল্ড না করতে পারে, দেন প্রবাবলি হি ইজ নট ইন টু দ্য রাইট থিং। সো আমার মনে হয় এইটা, মানে এবং স্পেশালি আই এম টকিং অ্যাবাউট পিপল ফ্রম দ্য মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড। তা তো বটেই। মানে কারণ বাপ যদি হয় কোটিপতি ব্যবসায়ী, মানে কোনো সমস্যা নাই, হ্যাঁ যে ভাই চাকরি ডাজেন্ট ম্যাটার, ফ্যামিলি বড় লোক, এটা একটা জায়গায় কাজ করছি, এটা যে হবি, ওইটা দিয়ে আমার সংসার চলে না, হ্যাঁ আমার বউ বাচ্চার খরচ হয় না, মানে এরকম যদি থাকে ফাইন, গো অ্যান্ড লিভ দ্য জব অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। বাট ইফ ইউ আর লাইক এ মিডল ক্লাস ফ্যামিলি আমার মতো, হ্যাঁ মানে আমি ধরেন যে ফাউন্ডার, হ্যাঁ 2 রকম, কিন্তু দিন শেষে আমি কিন্তু বেতনই নেই, কারণ আমি বেতন নিয়ে আমার সংসার চলে। সো ইফ টুমরো মাই বিজনেস গোজ লাইক শাট ডাউন, তাহলে আমার লাইক আই হ্যাভ টু লুক ফর এ জব। রাইট। সো আই ডোন্ট হ্যাভ দ্যাট লাক্সারি অফ ওই ধরনের রিস্ক আমি নিতেও পারি না,
আমি কাউকে অ্যাডভাইসও করবো না নিতে। ভাই ধরেন আমি 6 মাস পরে চাকরি ছেড়ে দিব, আমি একদম ব্যবসায় ঢুকে যাব, তো এই আমার 6 মাসের পারফেক্ট একটা এক্সিট প্ল্যান কি হতে পারে? আচ্ছা, তাইলে যদি আজকে ডিসিশন নেন যে 6 মাস পরে ছেড়ে দিবেন, তাইলে ফার্স্টে দেখেন যে আপনার কোন স্কিল আছে যেটাতে আপনি আর্ন করা শুরু করতে পারবেন, ওকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার কোন নেটওয়ার্ক আছে যেটাতে আপনি আবার আর্ন করা শুরু করতে পারবেন। 2 নাম্বার, আপনার কাছে যদি কিছু টাকা পয়সা থাকে, স্টার্ট ইনভেস্টিং টু আর্ন সাম মানি। হ্যাঁ, এখন তো প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। সো এইভাবে করে দেখেন, আপনি 6 মাসের ভিতরে আপনার যদি বেতন এখন থেকে 1 লাখ, আপনি কি 2 লাখ টাকা মানে ডাবল অলমোস্ট আর্ন করা শুরু করতেছেন কিনা কনসিস্টেন্টলি ফ্রম দোজ এফোর্ট। ওকে, যখন এটা হয়ে যাবে, আপনি তাহলে বুঝতেছেন যে ওকে, আমার 1 লাখ টাকা খরচ আছে, 1 লাখ টাকা আসবে, প্লাস আরো 1 লাখ টাকা যেটা রেগুলার আসতেছে, এটা দিয়ে আমি একটা ছোট্ট টিম, একটা ছোট্ট অফিস, একটা ছোট্ট কিছু কাজ করতে পারবো। যখন এই পজিশনে আসবে, আপনি তাপ করে ছেড়ে দিবেন। মানে হচ্ছে যে আমার মোটামুটি একটা পাথেও নিয়ে নামতে হবে যে আমি যা কামাইতেছি তার ডাবল ইনকাম আমার এনশিওর করে তারপর আমার জব ছাড়তে হবে। ভালো, তাহলে রিস্ক ফ্রি। রাইট, আদারওয়াইজ অনেকে যারা করে যে ধাপ করে চাকরি ছেড়ে যায় তারপরে যে বিজনেস শুরু করে। হ্যাঁ, এটা কারণ খুবই- তখন আপনি আপনার ফ্যামিলিকে রিস্কে ফেলছেন, এটা করা উচিত। Right, আর ব্যবসায় তো ভাই ওই যে শুরু করে প্রথম মাস থেকেই তো আর টাকা নেওয়া যায় না, সো এটা তো খুব স্বাভাবিক। সো ভাইয়া এই যে আমরা যে আমাদের একটা মেন্টাল প্রিপারেশনের তো বিষয় থাকে, রাইট? মানে জব করার মেন্টালিটি আর বিজনেস করার মেন্টালিটি দুইটা তো একদম কমপ্লিটলি ডিফারেন্ট থিং। সো এই মেন্টালিটিটা গ্রো করার ওয়েটা কি? একটা বড় জিনিস হয় কি, একটা লম্বা সময় যখন আপনি জব করেন না, তারপরে এই একটা মেন্টাল ফিয়ার যে আমি যে ছেড়ে একটা কিছু শুরু করব, আপনি কিন্তু একটা পরিচয় থাকে আগে, হেড অফ অমুক এই সেই, হ্যাঁ, আপনার সমাজে একটা কিন্তু একটা Acceptance অ্যাকসেপ্টেন্স আছে, একটা ইয়ে আছে। যখন আপনি ছেড়ে দিবেন তখন থেকে কিন্তু সেইটা নাই আর। এইটা আপনাকে ফার্স্টে মাথায় নেওয়াটা অফ এন্ড টাইম খুব ডিফিকাল্ট হয়ে যায়, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার হচ্ছে যে অনেকেই একটা ভয়ে থাকে যে আমি যদি ফেল করি তাহলে কি হবে, আমাকে সবাই কি বলবে, আমার এক্স কলিগরা, আমার আত্মীয় স্বজন, পরিবারের মানুষজন সবাই। সো এবং এই মাইন্ডসেটটা থাকে যে ইটস ওকে টু ফেল। আমি একটা জিনিস চেষ্টা করছিলাম, হয়তো 1 বছর চেষ্টা করছি, পারি নাই, আমাকে হয়তো আবার জবে ব্যাক করতে হইতে পারে। সো এই মাইন্ডসেটটা থাকে যে ইটস ওকে টু ফেল। সো এইটা হচ্ছে আপনার পার্সোনাল মাইন্ডসেট। সেকেন্ড হচ্ছে আপনার ফ্যামিলির মাইন্ডসেট, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা, হ্যাঁ, তারা যদি স্কুলে যেতে থাকে, ফ্যামিলির একটা একটা ইয়ে আছে, তাদেরকে তাহলে প্রিপেয়ার করা, যে এই যে 6 মাস ধরে আপনি যে প্রস্তুতি নিয়েছেন, তাদেরকে এই জার্নিতে সাথে রাখা, যে দেখো আমাদের তো একটা সার্টেন লাইফস্টাইল, একটা কস্ট আছে, একটা এই আছে ওই আছে, আমি কিন্তু এই কাজটা করতে যাইতেছি তাদের। সো ফলে তারা যেন মানসিকভাবে প্রস্তুত থাকে, সেই প্রস্তুতিগুলা তাদের ভেতরে রেখে শুরুটা করলে ভালো, তখন আপনি আপনার ফ্যামিলি থেকে সাপোর্টটা পাবেন। So এই 2টা শিফট আপনাকে মানে হওয়াইতে হবে আর কি। রাইট, সো ওইভাবে করে মেন্টালিটাকে ডেভেলপ করতে হবে, তারপরে গিয়ে আসলে মেন্টালিটি, নিজের মেন্টালিটি ঠিক করবেন, ফ্যামিলির মেন্টালিটি ঠিক করবেন, রেভিনিউ স্ট্রিম ঠিক করবেন, দেন ছাড়বেন। ঝাঁপাবো। রাইট, আচ্ছা ভাই, অনেকে আবার একটা জিনিস বলে কি যে আপনার ব্যবসা শুরু করার আগে একটা বড় ক্লায়েন্ট বেজ আগে এনশিওর করতে হবে। সো মানে এই কথাটা আসলে কতটুকু লজিক্যাল? কারণ দেখেন যে আমি যদি চিন্তা করি যে না, আমি আগে একটা ক্লায়েন্ট বেজ আমার বিল্ড করতে হবে, আগে আমার নেটওয়ার্কিং করে টোর ওইভাবে করে একটা জিনিস স্ট্যাবলিশ করে রাখতে হবে, তারপরে গিয়ে আমি ব্যবসাটা আসলে ঢুকবো ঠিক মতো। সো মানে এটা অবশ্যই ট্রু যে আমার একটা ক্লায়েন্ট বেজ বড় থাকলে তো ডেফিনেটলি এটা আমার জন্য ভালো, বাট এটা একদম প্রি রিকুইজিট কি? না, ওই যে বললাম যে মিনিমাম ভায়াবল অডিয়েন্স। ধরেন যে আপনি একটা B2B বিজনেস করবেন, আপনার 4টা ক্লায়েন্ট আপনি দেখছেন, সহজে কনভিন্স করতে পারছেন এবং ইনকাম আছে, এবং আপনি ইউ গেট দ্য ফিলিং যে আপনার প্রোডাক্টটা ভালো, এবং আপনি ছেড়ে দিয়ে বেশি সময় আরো যদি দেওয়া শুরু করেন, ইউ উইল গেট ক্লায়েন্ট। সো আমরা কিন্তু অ্যাজ এ ফাউন্ডার উই গেট দ্য ফিলিং যে আমি রাইট জিনিসটা করতেছি। জি, সো ওইরকম একটা মিনিমাম ভায়াবল অডিয়েন্স যদি আপনার থাকে, আপনি তাহলে ডিসাইড করতে পারবেন। এটা হচ্ছে B2C এর ক্ষেত্রে এরকম, যে বলতেছিলাম না, পাঞ্জাবির উদাহরণ দিতেছিলাম, যে 1000 মানুষ নিচ্ছে, বা আপনি কিছু একটা শেখাইতে চাইতেছেন মানুষ, হ্যাঁ। সো আপনি একটা ফেসবুকে অ্যানাউন্স দিলেন যে আমি এটা শেখাইতে চাইতেছি, কারা কারা ইন্টারেস্টেড সাইন আপ করেন। আপনি যদি দেখেন যে আপনাকে মানুষজন ওই রেসপেক্টটা দিচ্ছে, যে হ্যাঁ ভাই, এর কাছ থেকে এই জিনিসটা আমি শিখতে চাই, শিখতে পারবো, আপনি যদি দেখেন যে 500 মানুষ সাইন আপ করে ফেলাইছে, আপনি তাহলে বুঝবেন যে আপনার একটা এরকম রেপুটেশন আছে। সো সেই প্রথমটা দরকার হলে আপনি ফ্রি করাইলেন, রাইট? আপনার তো কোনো খরচ হচ্ছে না। না, সো ওই টেস্টিং করতে তো কোনো এক্সট্রা খরচ নাই, এটা শুধু আপনার সময়টা দিতে সময়টা হচ্ছে, দিতে রাইট? লাইক সো আই থিঙ্ক এই জিনিসগুলো করলে আপনি একটা ফিলিং পাবেন যে ওকে, দিস ইজ নাও দ্য রাইট টাইম টু লিভ। রাইট। সো ভাইয়া মানে ধরেন আপনি তো অনেক বছর ধরে আছেন এই যে স্টার্ট আপ, SME বিজনেস, এগুলোর সাথে আপনি অনেকদিন ধরে আছেন। সো ওই জায়গাটাতে মানে ধরেন আজকে কালকে থেকে আপনার কিছু নেই, মানে একদম আপনি জিরো, আপনার
এক্সপেরিয়েন্সটা আছে, এটা তো আসলে নেওয়া যায় না। কিন্তু ধরেন যে আপনি এখন যে অবস্থায় আছেন, আপনার গুফি লাইট অফ কিচ্ছু নাই। সো আপনি যদি আবার একদম জিরো থেকে স্টার্ট করতে যাইতেন, সো আপনার ওয়ে আউটটা কি হইতো? আপনি কিভাবে শুরু করতেন? সো গত 10-15 বছর যে এক্সপিরিয়েন্সটা দাঁড়াইছে যে আমার স্কিল সেটটা 2-3টা জায়গায় দাঁড়াইছে। একটা হইতেছে যে আই থিঙ্ক আই এম গুড অ্যাট আন্ডারস্ট্যান্ডিং পিপল সাইকোলজি, হুইচ ইজ এ প্রিরিকুইজিট টু হ্যাভ গুড মার্কেটিং স্ট্র্যাটেজি এবং গুড ব্র্যান্ড বিল্ডিং স্ট্র্যাটেজিটা যা করে। সো আমি যদি এখন কালকেই সবকিছু চলে যায়, আমি প্রবাবলি এই মার্কেটিং, ব্র্যান্ড বিল্ডিং, হ্যাঁ, তারপর হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, হ্যাঁ, নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি, যে প্রোডাক্ট মার্কেট ফিট, এই জায়গাগুলোতে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে করতে 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 করতে। সো আমি হইলে যেটা করতাম যে এই জায়গাগুলোতে ট্রেনিং করানো শুরু করতাম, এইটা একটা ইনকাম সোর্স হইতো আমার। তাহলে আমি আরেকটা জিনিস করতাম যে কনসাল্টিং শুরু করতাম, যারা, যেহেতু আমার একটা পরিচিত এখন গ্রুপ আছে, স্টার্ট আপ ফাউন্ডার হোক, হ্যাঁ, বা অন্যান্য বিজনেস হোক, এইখানে আমি কনসাল্টিং শুরু করতাম। দ্যাট কুড বি অ্যানাদার রেভিনিউ সোর্স। আর থার্ড আর একটা জিনিস করতাম, আই উড স্টার্টেড ইনভেস্টিং, হ্যাঁ, যেহেতু আমি নিজে ইনভেস্টমেন্ট নিচ্ছি মানুষের কাছ থেকে, বা আমরা এখন মেন্টরশিপ প্রোগ্রাম রান করছি, ওইখানে ওদের বিজনেস দেখতেছি কোনটা ভালো কি। সো ওইখানে আই উইল স্টার্ট ইনভেস্টিং। আমার টাকা নাই, বাট আমি আরেকজনের টাকা নিয়ে ইনভেস্টিং করা শুরু করতাম, এবং ওইখান থেকে একটা ইনভেস্টমেন্টের রেভিনিউ শেয়ারিং আমি করতাম। সো এই কয়েকটা জিনিস আমি হইলে ইমিডিয়েটলি শুরু করবো, সেটা দিয়ে তো ভাই আপনি একটা রেভিনিউ স্ট্রিম দাঁড় করাইতেন। দাঁড়া করাইতাম। বাট আমি যদি বলি যে ভাই আপনি স্টার্ট আপ আর এসএমই কোনটা চুজ করতেন? মানে এই যে চয়েসটা না, যে আমি তাহলে আমি একজন সলোপ্রেনার হয়ে গেছি, তাই না, আমার কিচ্ছু নাই। জি। সো এবং যে ধরনের সার্ভিস আমি অফার করতে চাইতেছি এগুলো কিন্তু এসএমই, হ্যাঁ, সো এটা কিন্তু স্টার্ট আপ না। সো ডেফিনেটলি আমি যদি জিরো থেকে আবার স্টার্ট করতে হয় আমাকে, আমি এসএমইতেই যাইতাম, স্টার্ট আপে না। কারণ স্টার্ট আপে কি হবে, আমাকে ইনভেস্ট করতে হবে, হ্যাঁ, প্রোডাক্ট বিল্ড করতে হবে, আর্লি ইউজার আনতে হবে, তারপরে হয়তো মানে 1-2 বছর পরে লম্বা সময়। সো আমার কাছে তো আর ওই সুযোগটা না, আমাকে পরের মাস থেকে বিল ভরতে হবে, পরের মাস থেকে বাচ্চা স্কুলের বেতন দিতে হবে। সো আমি তাহলে এমন কিছু করতাম যেটা দিয়ে আমার পরের মাস থেকেই যেন ইনকাম শুরু হয়। রাইট। সো ভাইয়া, এই যে ধরেন আপনি এখন আবার জিরো থেকে স্টার্ট করতেছেন, তো এই জায়গায় আপনার ফার্স্ট 30 ডেজ রুটিনটা কি থাকতো? সো ফার্স্টে আমার শর্ট অ্যানালাইসিস, তো ওই যে আগে বললাম যে আমার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এইসব জিনিস তো অ্যানালাইসিসটা করে ফেলা একদম, মানে প্রথম দিন যেদিনই আমার কোম্পানি বন্ধ, পরের দিনই বসে আচ্ছা এটা ডান। দ্বিতীয় হচ্ছে আমার নেটওয়ার্কটা, আমি দেখতাম আমার নেটওয়ার্কটা পুরাটা, এটাকে ইউটিলাইজ করতাম, হ্যাঁ, পিপল দ্যাট ট্রাস্ট মি, যে আমার উপরে ভরসা আছে, আমার সাথে আগে কাজ করছে বা ইয়া করছে। এবং তারপরে আমি তাদের সবার সাথে দেখা করা শুরু করতাম, যে ভাই আমি তো এই অবস্থা, আমার হালত, হ্যাঁ, আমার সব বন্ধ হয়ে গেছে, আমি শুধু বেঁচে আছি, এখন আমি আমার এই দক্ষতা, এই জ্ঞানটা আছে, আমি আপনাকে এই সার্ভিসটা দিতে চাই। আপনি এখন আমাকে টাকা না দিতে পারলেও কোনো সমস্যা নেই, আপনি দেখেন আমি ভালো কিনা। কেউ যদি বলতো যে আমি কিছু পে করতে চাই, আপনি ভাই বলে ভাই ফ্রি করতে চাই না, হ্যাঁ ঠিক আছে কিছু পে করেন। তো এইভাবে করে আমি প্রথম 1 মাসে কিছু ক্লায়েন্ট তৈরি করে ফেলতাম, এবং প্রথম 1 মাসে ওই যে বললাম যে কোর্সটা লঞ্চ করে দিতাম। সো আমার ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করে দিতাম আমি, যেটা B2C, মানে অনেকেই নিবে, আর কনসাল্টিংটাও আমি শুরু করে দিতাম। রাইট। সো ভাইয়া, আমরা তো হচ্ছে যে মোটামুটি আজকে মানে কিভাবে স্টার্ট আপ কিভাবে কি কাজ করে, তারপরে হচ্ছে আপনার এসএমই কিভাবে কাজ করে, তারপর হচ্ছে জব থেকে আমরা কিভাবে বিজনেসে সুইচ করতে পারি, তো বড় এই জিনিসপত্রগুলোতে আমরা মোটামুটি আজকে আন্ডারস্ট্যান্ডিং পেলাম। সো তারপরও মানে আজকে মানে একদম পডকাস্টের লাস্টে আমরা চলে আসছি আসলে বেসিক্যালি। সো যারা হচ্ছে নতুন করে উদ্যোক্তা হইতে চাচ্ছে, নতুন করে মার্কেটে আসতে চাচ্ছে, যারা অনেকে স্টার্ট আপ দিয়ে শুরু করতে চায়, অনেকে এসএমই দিয়ে শুরু করতে চায়, তো তাদের জন্য আমি যদি বলি যে আপনি যদি একটা আমাদেরকে ফ্রেমওয়ার্ক বলেন বা কিছু একটা স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন যদি বলেন আমাদেরকে, যে তাদের আসলে কিভাবে স্টার্ট করা উচিত, মানে আইডিয়া টু এক্সিকিউশন এবং মার্কেটে ব্র্যান্ড বিল্ডিং, এই পুরো ওভারঅল প্রসেসটা যদি আপনি আমাকে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে একদম রিক্যাপ করে দিতেন। ফ্রেমওয়ার্ক তাহলে কয়েকটা ফ্রেমওয়ার্ক যদি বলি, হ্যাঁ, একদম শুরু থেকে। একটা হইতেছে যে ওই যে 3টা পায়ের কথা বললাম, যে আমি কি ভালোবাসি, বা আমি কি কিছু আছে কিনা যেটা ভালোবাসি, আমি কি পারি, এবং আমি এমন কোনো প্রবলেম আইডেন্টিফাই করতে পারছি কিনা, বা এমন কোনো অপরচুনিটি দেখছি কিনা যেটার জন্য মানুষ পে করবে। এইটার যদি ভেন ডায়াগ্রাম হয় একটা, এটার মাঝখানটা হচ্ছে সুইট স্পট। আমি বলি যে আমি যা ভালোবাসি, আমার যা দক্ষতা আছে, আবার আমি যে প্রবলেমটা দেখছি বা যে সেক্টরটা সেই না আবার মানুষজন পেও করবে, দ্যাট ইজ দ্য সুইট স্পট। আমার যতগুলো বিজনেস আছে সবগুলো এই সুইট স্পটে আমি অপারেট করি, এবং এই কারণে আমি খুব হ্যাপি একটা মানুষ।
এটা যদি নাও হয় তাহলে ওই যে আমি যা পারি এবং মানুষ যা নিবে এটার কি কোনো ইয়ে আছে কিনা। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ফ্রেমওয়ার্ক। সেকেন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে ওই যে একটা ফানেল বলছিলাম, যার যা প্রবলেম, সেই প্রবলেমটা কি আসলে জেনুইন কিনা, আসলেই মানুষজন বারবার এটা মানে ফেস করতেছে কিনা, ফ্রিকোয়েন্সি কত, এই ধরনের প্রবলেম। দেন পিপল, কাকে বেচবো, কোন গ্রুপটার কাছে বেচবো। 30 থেকে 50 বছর বয়সের মানুষ না, এরকম না, 30 থেকে 50-এর ভিতরে আরো 100টা সাব গ্রুপ আছে। আমি এক্স্যাক্টলি মিনিমাম ভায়াবল অডিয়েন্সটা কি সেটা পিক করব। দেন আসে আমার প্রাইসিং বা পেমেন্ট, সে কি কত টাকা দিবে, কি পে করবে। কারণ অনেক সময় কি হয়, আমাদের মাথায় 5টা আইডিয়া থাকে, আমরা বুঝি না কোনটা ভালো হবে। সো এটা একটা ফ্রেমওয়ার্ক যে এইভাবে করলে দেখা যাবে যে নিচের দিকে এসে একটা বাকি থাকে। রাইট। সো তাহলে ওইটা পিক করা, বাকি 4টা আইডিয়া বাদ। সো এইটা হচ্ছে সেকেন্ড ফ্রেমওয়ার্ক। তো তখন আমার প্রোডাক্ট দাঁড়ায় গেল, সেই প্রোডাক্ট এখন সেটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট হইতে পারে, একটা সফটওয়্যার প্রোডাক্ট হইতে পারে, একটা মানে লাইক টেক প্রোডাক্ট হইতে পারে। সো তারপর হচ্ছে এটা আমি লঞ্চ করব। লঞ্চ করার আগে তাহলে আমাকে কি করতে হবে, একটা প্রোটোটাইপ বানাইতে হবে। সেটা দিয়ে আমি 10টা মানুষ, 20টা মানুষ, 50টা মানুষকে দিয়ে ইউজ করাইতে পারতেছি কিনা এবং প্রাইস পয়েন্টটা লক করাইতে পারতেছি কিনা। তাহলে এইটা, তাহলে এই যে একটা 2-3 মাসের জার্নি আছে যেটা বলতেছিলাম, এইটা আমরা হইলো কিনা। এইটা যদি হয়ে গেল, ফাইন, আমি বুঝে গেলাম আমার এই প্রোডাক্টটার মার্কেট আছে, আমার এই প্রোডাক্টের জন্য এই গ্রুপটা এত টাকা পে করবে, এটা আমি বুঝে গেলাম। এখন আমি ঢুকবো যে এখন এটা আমার স্কেল করতে হবে, রাইট? তাহলে এই স্কেল করার সময় আগে 5 জনরে সার্ভ করতাম, এখন 50 জনরে করতে হবে। তার মানে কিছু প্রসেস বিল্ড করতে হবে, সেইগুলো আমি করে এখন ওই যে ব্র্যান্ডিং এর জায়গাটা, আমি ব্র্যান্ডিং এর কাজ কিন্তু আগেই করে রাখছি। কি করে রাখছি, আমি কোন গ্রুপটার কাছে যাবো এটা কিন্তু আমি ডিসাইড করে ফেলাইছি আগেই, টেস্ট সিলেকশন করা, তাকে কি বলবো টলবে। এখন আমি শুধু ওই গ্রুপটার কাছে আমি যে প্রোডাক্টটা বলছি, যে কোয়ালিটিটা যেটা আমি প্রমিস করছি, সেটা আমি কন্টিনিউয়াসলি দিব এবং এমনভাবে দিব যেন তারা নিজেরা ভালোবেসে নিজের আরো 5 জনরে বলে যে আমি একটা এরকম প্রোডাক্ট বা সার্ভিস নিচ্ছি, খুব ভালো। সো দ্যাট আমার কেন খুবই কম খরচে যেন এইটার ইউজার বেস বাড়তে থাকে, যারা ইউজ করছে তারা যেন বারবার এসে নিতে থাকে। সো এই হচ্ছে একদম পুরো একদম ব্র্যান্ড বিল্ডিং পর্যন্ত। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মানে আপনি আজকে অনেক ভ্যালুয়েবল কিছু ইনসাইট শেয়ার করছেন। অ্যান্ড ট্রুলি আসলে যারা বিজনেস শুরু করতে যায় তাদের জন্য এটা খুবই ভালো একটা পডকাস্ট হবে। সো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা পুরো পডকাস্টটা দেখছেন, সো আশা করি আপনারা এখান থেকে এক্সিকিউশনটা শুরু করবেন। ভাইয়া কিন্তু একদম ডিরেক্ট অনেকগুলো ফ্রেমওয়ার্কই আমাদেরকে বলে দিল, রাইট? সো আমরা এই ফ্রেমওয়ার্কগুলো একটু ফলো করার চেষ্টা করব। আর যদি কোনো ফ্রেমওয়ার্ক ফলো করার ক্ষেত্রে আপনারা কোনো প্রবলেম ফেস করেন, ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর বিং উইথ আস। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।